আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আই হোপ তোমরা ভালো আছো। গত দুইটা ক্লাস কোষ বিভাজনের করেছো তোমরা আমার সাথে, আশা করি। না করলেও সমস্যা নাই, আজকে সম্পূর্ণ নতুন টপিক এবং টপিকটার নাম হচ্ছে মিয়োসিস। আর মজার ব্যাপার হচ্ছে গত দুইটা ক্লাস তোমরা আমার সাথে করেছো, আজকে নতুন টপিক এবং নতুন মানুষ। নতুন মানুষ বলতে তোমরা শুভ ভাইকে চিনে থাকবে। শুভ ভাই হচ্ছে একটু পরে এসে জয়েন করবে ক্লাসে, যেহেতু সময় হয়ে যাচ্ছে সেজন্য আমি ক্লাসটা শুরু করে যাচ্ছি, ভূমিকাটুকু করে যাচ্ছি, ভাই এসে পড়ানো শুরু করবেন। শুভ ভাই বেসিকলি আমার ঢাকা মেডিকেল কলেজের বড় ভাই এবং ভাই হচ্ছে মেডিসিনে গোল্ড মেডেলিস্ট। তো ভাই মাত্র হসপিটাল থেকে ফিরছেন, একটু ফ্রেশ হচ্ছেন। ইন দ্য মিন টাইম আমি তোমাদের সাথে ক্লাসে দাঁড়ালাম এবং আজকে পড়ানো হবে মিয়োসিস। এবং এটাকে আসলে আগে মিয়োসিস বলা হতো, এখন আসলে এটাকে মায়োসিস বলা হয়। আমি উচ্চারণটা এখনো ঠিক করতে পারি নাই, আমার মিয়োসিসই চলে আসে। বানানটা একটু ভালো মতো খেয়াল করে ফেলো। তোমরা ক্লাসের শুরুতে খাতা বই নিয়ে বসতে পারো, এটা একটা নতুন টপিক তোমাদের জন্য। আগের কোনো ক্লাসে মিয়োসিসের প্রসেসগুলো নিয়ে তুমি ডিটেলস পড়ো নাই। ওকে, তো এখানে আসলে মাইটোসিসটা আমি পড়িয়েছি, এইটার থেকেও আসলে মায়োসিসটা একটু জটিল, বুঝছো? এবং জটিল হওয়ার দরুন আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, মায়োসিস 1 এন্ড মায়োসিস 2। মায়োসিস 1 এর মধ্যে আবার অনেকগুলো ভাগ, এবং এইটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আজকে মেইন পড়া হচ্ছে এটাই আমাদের মায়োসিস 1। আর গত ক্লাসে আমি তোমাকে বলেছি যে মায়োসিস 2 কিন্তু মাইটোসিসের অনুরূপ, তাই না? তো তুমি যেটা করতে পারো, ক্লাসটা তোমার অনেক বন্ধুদের উপকারে আসতে পারে, তুমি শেয়ার করে দিতে পারো। এই ক্লাসটা কে করতে পারবা? 25-26 অনায়াসে। 24-এর কেউ যদি ভাবো যে আমার এই চ্যাপ্টারের কনসেপ্টে দুর্বলতা আসছে, তোমরাও করতে পারো। সো ভাই আপনি যদি ওকে থাকেন তাহলে চলে আসতে পারেন, সমস্যা নাই। সো শো ভাই সম্পর্কে যদি বলতে হয়, আমাদের মেডিকেল লাইফে আসলে একজন গার্ডিয়ান টাইপের বড় ভাই দরকার থাকে, হ্যাঁ, যিনি একটু পড়ায় টড়ায় দিবেন, তোমাকে ডিরেকশন দিবেন। তো উনি আমাদের জন্য এরকমই ছিলেন। এখন আমাদের যে ওয়ান স্টপ বায়োলজি ব্যাচগুলো চলমান আছে, ভাই কিন্তু সেখানে নিয়মিত ক্লাস নেন। এবং তুমি ক্লাস করার পরে দেখবা যে তুমি নির্দ্বিধায় স্বীকার করতেছো যে ভাই আপনার থেকে আসলে শুভ ভাই ক্লাস বেশি ভালো লাগে, আপনার থেকে শুভ ভাই আসলে আরো জোস পড়ায়, যেটা আমরা সবাই মানি। তো দ্যাটস ওয়াই আসলে একজনকে দেখে যেন তোমাদের খুব বেশি বিরক্তি না লাগে, যেন ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস কিন্তু রোড টু ডিএমসি তে আছে। এবং তোমরা যদি মনে করো আমাদের একাডেমিক ব্যাচে জয়েন করবা, তাহলে কিন্তু জয়েন করতে পারো। রোড টু ডিএমসি 2.0 তে মেসেজ দিলেই হবে। আর আমাদের অ্যাডমিশন ব্যাচেও কিন্তু ভাইয়া ক্লাস নেয়, সবাই আসেন। তো আমি মাইক ছেড়ে দিয়ে জায়গা ছেড়ে দেই, ভাইয়ের সাথে ক্লাসটা করো। আশা করি যে 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ হবে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মনোযোগ ধরে রাখো। বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি এবং আজকে স্বাগতম আমাদের রোড টু ডিএমসির আরেকটি ক্লাসে। ক্লাসটির টপিক হচ্ছে কোষ বিভাজন, এবং কোষ বিভাজনের বলতে পারো যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটুকুই আছে, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। তো সবার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই, কারণ এখানে তোমরা যারা দেখতেছো অনেকে, আমি নতুন অনেকের কাছে, আমার চেহারাটা নতুন অনেকের কাছে। তো সবাইকে আগে আসসালামু আলাইকুম, এবং আশা করি তোমরা যারা ক্লাসটিতে জয়েন করছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সামনে কলেজ জীবনটাকে উপভোগ করা শুরু করছো। আমি হচ্ছে ডাক্তার আহমেদ সাইদ শুভ, আমার ঢাকা মেডিকেল কলেজ। তোমাদের রিজভি ভাইয়া, অন্তর ভাইয়া, মাইনুল ভাইয়া, সাদি ভাইয়া তাদের এক বেচ বড় আর কি, আমি তাদের চেয়ে একটু বড় আর কি, এবং তোমাদের তুলনায় অনেক বুড়ো আর কি। যে আমি যদি কতটুকু বুড়ো আমি যদি বলতে চাই, আমার এইচএসসি ছিল, আমি এইচএসসি 15, ঠিক আছে, আমার এইচএসসি 15। সো তোমরা হচ্ছে এইচএসসি 26, তোমরা আমার চেয়ে 11 বছরের ছোট। তো আমি তোমাদের চেয়ে বেশ বড়, ঠিক আছে। তো বড় ছোট দিয়ে ম্যাটার না, তোমরা আমার কাছ থেকে একটাই আমি চাওয়া তোমাদের কাছে, যে তোমরা আমার কাছ থেকে পুরাটুক আদায় করে নিবা। যে শুভ ভাইয়া যতটুকু দিতে পারে আমি যেন তোমাদের সর্বোচ্চটুকু দিতে পারি, এইটা তোমরা এনশিওর করবা, ঠিক আছে। আর তোমাদের কাছে আমার একটাই দাবি, যে যে টাইমে পড়াশোনা করো না কেন, যাতে পড়াশোনাটা বুঝে পড়ার জন্য পড়াশোনা করো, ঠিক আছে। বায়োলজি কিন্তু অনেক মজার জিনিস, ঠিক আছে। বায়োলজির অনেক কি বলবো, যে অনেক চোরা গলি আছে, সেই চোরা গলিতে আমরা কখনো পা দেই না। বাহ্যিকভাবে দেখে মনে করি যে না, বায়োলজি মুখস্থ করার সাবজেক্ট। হ্যাঁ, মুখস্থ ডেফিনেটলি আছে, কিন্তু বায়োলজিতে মুখস্থর সাথে সাথে আরো অনেক জিনিস আছে যেগুলোর মজা যদি আমরা নিতে পারি, বায়োলজির প্রেমে পড়ে যাবা, ঠিক আছে। এবং বায়োলজির প্রেমে পড়ে গেলে কিন্তু জিনিসটা লস নাই, জিনিসের কোনো লস নাই, ঠিক আছে। আলটিমেটলি কিন্তু লাভও হবে। তো আসো আমরা আস্তে আস্তে পড়া শুরু করি, যতটুকু আমরা পড়তে পারি। আজকে আমরা ইনশাল্লাহ এটা শেষ দেখে ছাড়বো আর কি, ঠিক আছে। একটা হচ্ছে মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, এইটার কনসেপ্টটা বোঝার আগে, সবার আগে আমি কিছু কথা বলতে চাই, যে আমাদের কোষগুলো কি ধরনের হয়। কোষগুলো হয় দুই প্রকার, যেটা আমরা প্রথম অধ্যায়ে আমাদের পড়ানো হয়। একটা হয় দেহ কোষ, আরেকটা কোষকে বলা হয় জনন কোষ।
জননকোষ। ঠিক আছে, দেহকোষ এবং জননকোষ। জননকোষের অপর একটা নাম হচ্ছে গ্যামেট। জননকোষের অপর একটা নাম কি? গ্যামেট। আর দেহকোষের অপর নাম হচ্ছে সোমাটিক সেল। ঠিক আছে, তাহলে কোষ দুই ধরনের, আমি এইভাবে দুইভাবে ভাগ করতে পারি মানবদেহে যে কোষগুলো আছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই জায়গায় দেখো, কোষ দুই ধরনের, দেহকোষ এবং জননকোষ। এই দুই ধরনের কোষ আছে। জননকোষের ইংরেজি গ্যামেট আর দেহকোষ। জননকোষ আবার পুরুষে আলাদা, স্ত্রীতে আলাদা। পুরুষে জননকোষের নাম হচ্ছে শুক্রাণু বা স্পার্ম বা স্পার্মাটোজোয়া। স্পার্মাটোজোয়া। আর স্ত্রী দেহে জননকোষের নাম হচ্ছে ডিম্বাণু বা উসাইট বা ওভাম। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস ধারণা পাচ্ছি যে বায়োলজিতে এক একটা জিনিসের একাধিক নাম আছে। এক একটা জিনিসকেই আমরা অনেকভাবে নাম দিয়ে ডাকতে পারি। ঠিক আছে, ধরো একজনের নাম কালাম, একজনের নাম আব্দুল কালাম। যেমন আমার নাম কি? আহমেদ সাইদ শুভ। তুমি আমাকে আহমেদ নামেও ডাকতে পারো, সাইদ নামেও ডাকতে পারো, শুভ নামেও ডাকতে পারো। সাধারণত ডাকা হয় শুভ নামে, কিন্তু আমাকে যে কোনো নামেই ডাকতে পারো। ঠিক একইভাবে বায়োলজির এটা মজার বিষয় যে অনেক জিনিসের কিন্তু অনেক নাম আছে। ঠিক আছে, অনেক জিনিসের অনেক নাম আছে, এবং এই ক্ষেত্রে একটা জিনিসের একাধিক নামগুলো আমাদের মনে রাখা লাগবে। ওকে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এতটুকু জানলাম যে মানবদেহে দুই ধরনের কোষ আছে। সাধারণত যারা উচ্চ শ্রেণীর প্রাণী, যাদের উচ্চ শ্রেণীর প্রাণী, উচ্চ শ্রেণীর প্রাণী, যেমন উচ্চ শ্রেণীর প্রাণীকে, যেমন আমরা মানুষ। ঠিক আছে, উচ্চ শ্রেণীর প্রাণীতে দেহকোষ কেমন? উচ্চ শ্রেণীর প্রাণীতে দেহকোষ ডিপ্লয়েড। ঠিক আছে, আর দেহকোষটা নিম্ন শ্রেণীর প্রাণীতে, যেমন শৈবাল। ঠিক আছে, যেমন শৈবাল একটা নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন ম্যালেরিয়া পরজীবী একটা নিম্ন শ্রেণীর প্রাণী। নিম্ন শ্রেণীর প্রাণীতে দেহকোষটা হ্যাপ্লয়েড। তাহলে এখানে আমরা কি জানলাম? দুইটা তথ্য জানলাম। একটা তথ্য কি জানলাম? যে কোষ, দেহকোষ উচ্চ শ্রেণীর প্রাণীতে ডিপ্লয়েড, নিম্ন শ্রেণীর প্রাণীতে হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, আর এই যে গ্যামেট, গ্যামেট উচ্চ শ্রেণী হোক নিম্ন শ্রেণী হোক, গ্যামেট বা জননকোষ সর্বদাই হ্যাপ্লয়েড। জননকোষ সর্বদাই হ্যাপ্লয়েড। ঠিক আছে, আর কি? দেহকোষটা নিম্ন শ্রেণীর প্রাণীতে হ্যাপ্লয়েড আর উচ্চ শ্রেণীর প্রাণীতে ডিপ্লয়েড। তাহলে অনেক কি আমরা দুইটা নতুন শব্দ জানলাম, যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। ওকে, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। তাহলে দেখো, এইটা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডকে আমরা প্রকাশ করি একটা এন দিয়ে, আর ডিপ্লয়েডকে আমরা প্রকাশ করি দুইটা এন দিয়ে। তাহলে এখন আমার জানা লাগবে হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, এই কনসেপ্টটা আমাদের জানা থাকা লাগবে। তাহলে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে আসলে ডিপ্লয়েড জিনিসটা কি। ডিপ্লয়েড মানে হচ্ছে যে কোষে দুই সেট ক্রোমোজোম থাকে। দুই সেট ক্রোমোজোম আছে। ধরো এইটা একটা কোষ, ধরলাম এটা একটা কোষ। এই কোষের ভিতরে এটা একটা ক্রোমোজোম এবং এইটার একটা ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এখানে ক্রোমোজোমটা কিভাবে আছে? জোড়ায় আছে। ক্রোমোজোমটা কিভাবে আছে? জোড়ায় আছে। ক্রোমোজোমগুলো যখন এরকম জোড়ায় থাকে, জোড়ায় থাকলে সেট কয়টা? এক সেট, দুই সেট। ক্রোমোজোমগুলো যখন এরকম জোড়া বেঁধে থাকে, তখন সেটাকে বলা হয় টু সেট ক্রোমোজোম বা পেয়ার্ড ক্রোমোজোম। জোড়া বেঁধে থাকে, দুইটা সেট আছে। যে কোনো কোষের ক্রোমোজোমে যদি ক্রোমোজোমগুলো এরকম জোড়া বেঁধে থাকে, যে কোনো কোষের নিউক্লিয়াসে যখন ক্রোমোজোমগুলো এভাবে জোড়া বেঁধে থাকে, তখন সেই কোষটা হচ্ছে ডিপ্লয়েড। আর হ্যাপ্লয়েডটা কি? হ্যাপ্লয়েড হচ্ছে ওয়ান সেট ক্রোমোজোম, এক সেট ক্রোমোজোম। যখন কোনো সেলের ভিতরে
ক্রোমোজোম একা একা থাকে, যখন কোনো কোষের ভিতরে ক্রোমোজোম একা একা থাকে তখন সেটা কি, তখন সেটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল। তাহলে যে কোষের নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম জোড়ায় থাকে বা দুইটা একসাথে থাকে সেই ধরনের কোষকে বলা হয় ডিপ্লয়েড বা ডিপ্লয়েড কোষ, এবং যে কোষের ভিতরে ক্রোমোজোমগুলো একা একা থাকে, কোনো জোড়া বেঁধে থাকে না, সেই কোষগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড থেকে কিভাবে কি হচ্ছে, একটা কথা আমি অ্যাড করে দিতে চাই এই জায়গায়, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের রিজভি ভাই তোমাদের মাইটোসিস পড়াইছে, মাইটোসিসের টাইমে কি হয়, কোন ডিপ্লয়েড সেল, ডিপ্লয়েড সেলকে আমরা কি দ্বারা প্রকাশ করব, 2n। 2n মানে কি, জোড়া। 2 মানে জোড়া, কোনো কিছুকে 2 দ্বারা গুণ করলে সাধারণত জোড়া বোঝায়, ঠিক আছে, জোড়া বোঝায়। এই ক্ষেত্রে কি বোঝায়, জোড়া বোঝায়। মাইটোসিসের সময় কি হবে, যে কোনো ডিপ্লয়েড সেল থেকে আরেকটা ডিপ্লয়েড সেল তৈরি হবে। তাহলে এটা হচ্ছে মাইটোসিস ডিভিশন। একটা কোষ থেকে অন্য মাতৃকোষ, যেটা ছিল মাতৃকোষ বা মাদার সেল, এখান থেকে পাওয়া যাবে নতুন কোষ, ডটার সেল, অপত্য কোষ। মাতৃকোষও ডিপ্লয়েড হতে হবে এবং অপত্য কোষও ডিপ্লয়েড হতে হবে, তখন সেই কোষ বিভাজনটা কি, মাইটোসিস। এটা গেল 1 নাম্বার সিনারিও, মাইটোসিস। আর কোনটাকে আমি মাইটোসিস বলতে পারবো, কোনো একটা হ্যাপ্লয়েড কোষ আছে, কোনো একটা হ্যাপ্লয়েড কোষ আছে, এই হ্যাপ্লয়েড কোষ থেকে নতুন আরেকটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করলাম, হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হইল, একটা হ্যাপ্লয়েড সেল থেকে অন্য আরেকটা হ্যাপ্লয়েড সেল তৈরি হইল। ওকে, একটা হ্যাপ্লয়েড সেল থেকে অন্য আরেকটা হ্যাপ্লয়েড সেল তৈরি হইল, এইটাও কিন্তু মাইটোসিস। অর্থাৎ দেহকোষ থেকে দেহকোষ হয়েছে, বা জনন কোষ থেকে জনন কোষ হয়েছে, বা নিম্ন শ্রেণীর দেহকোষ থেকে নিম্ন শ্রেণীর দেহকোষ হয়েছে। মানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হচ্ছে, বা হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হচ্ছে, হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, এইটাকেই আমরা বলবো মাইটোসিস। তাহলে হোয়াট ইজ মিওসিস? মিওসিস কখন, যখন একটা কোষ ডিপ্লয়েড, আদি কোষ বা মাতৃকোষটা ডিপ্লয়েড থেকে যখন হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, যখন হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, সেই কোষ বিভাজনটার নামই হচ্ছে মিওসিস। এতটুক পড়াটা ক্লিয়ার কিনা আমাকে একটু বইল, যে ক্লিয়ার কিনা। স্পেশালি যারা HSC 26 আছো তারা একটু কমেন্টে জানায় যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা। যখন একটা ডিপ্লয়েড কোষ থেকে নতুন ডিপ্লয়েড কোষ তৈরি হয়, এটাকে আমরা বলবো মাইটোসিস। যখন হ্যাপ্লয়েড থেকে নতুন আরেকটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, সেটাকে বলবো মাইটোসিস। কিন্তু কখন মিওসিস বলবো, যখন ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, তখনই সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, মিওসিস। তখনই সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, মিওসিস। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা ছিল ধরো 2টা, এখানে ক্রোমোজোম হয়ে গেল 1টা। অর্থাৎ আদি কোষের তুলনায় অপত্য কোষে, মাতৃকোষের চেয়ে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এইটা আমাদের মাথায় রাখা লাগবে। তাহলে এই কনসেপ্টটুকু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আর কোন কনসেপ্টটা আমরা মাথায় রাখবো, আর এই কনসেপ্টটা আমরা মাথায় রাখবো যে জনন কোষ, জনন কোষ, জনন কোষ সবসময় কি, হ্যাপ্লয়েড, এবং দেহকোষ উচ্চ শ্রেণীর প্রাণীতে ডিপ্লয়েড আর নিম্ন শ্রেণীর প্রাণীতে এটা হ্যাপ্লয়েড। বাস এতটুক কথা আমরা মনে রাখবো, ঠিক আছে, এতটুক কথা আমরা মনে রাখবো, ঠিক আছে। তাহলে নেক্সট, এখন চলো আমরা আমাদের মূল পড়ায় যাই। দেখো তাহলে মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটবে, তাহলে দেখো এখানে যে লাইনগুলো আছে প্রত্যেকটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের, তাহলে এটা ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে ঘটে, অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে ঘটে। ও ভাই এখানে কি বললো, কিছুই তো বুঝলাম না, আসলেই তো কিছুই তো বোঝা গেল না। তাহলে আসো আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করি। এই লাইনটাতে, এই জায়গাটাতে বারবার আসবো। দেহকোষ উচ্চ শ্রেণীর প্রাণীতে ডিপ্লয়েড, নিম্ন শ্রেণীর প্রাণীতে হ্যাপ্লয়েড, ঠিক আছে। এবং কি, জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড, জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড। তাহলে এই জায়গা থেকে আসি, তাহলে আমরা একটু মিওসিস কোথায় ঘটে এইটা আমরা একটু দেখি।
তাহলে উচ্চ শ্রেণীতে, উচ্চ শ্রেণী উদ্ভিদ বা জীব যাই হোক না কেন, এই ক্ষেত্রে কি হচ্ছে, মিওসিস মানেই কি হচ্ছে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে। এই প্রক্রিয়াটাই হচ্ছে কি মিওসিস, এটাতে কোনো ব্যত্যয় নাই, ঠিক আছে, এইটাই মিওসিস। এখন ডিপ্লয়েড কোষ কোনটা, আমার বডির যে কোনো কোষ, উচ্চ শ্রেণীর উদ্ভিদে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে হ্যাপ্লয়েড কোষ শুধুমাত্র গ্যামেট বা জনন কোষ, জনন কোষ বা গ্যামেট। তাহলে এটা হচ্ছে কি আসলে, এটা হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষের ইংরেজি হচ্ছে ডটার সেল, ঠিক আছে। আর তাহলে অন্য একটা ডিপ্লয়েড কোষ থাকবে যেখান থেকে এই জনন কোষ তৈরি হবে। যে কোষ থেকে অপত্য কোষ তৈরি হয় সেই কোষকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল। তাহলে যে কোষ থেকে জনন কোষ তৈরি হবে সেই কোষটার নাম জনন মাতৃকোষ, ঠিক আছে। কি এটা, এটা অবশ্যই ডিপ্লয়েড। এই কনসেপ্টটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বইলো যে এতটুকু তোমরা বুঝতে পারতেছো কিনা। আমার এইটা জানা খুবই দরকার যে তোমরা বুঝতে পারতেছো কিনা যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হচ্ছে। তাহলে মিওসিস হয় কোথায়, মিওসিস হয় কিন্তু আসলে মাতৃকোষে, মিওসিস হবে এই জায়গায়, মিওসিস হয় ডিপ্লয়েড কোষে, ঠিক আছে। মিওসিস হয় ডিপ্লয়েড কোষে, মিওসিস হবে ডিপ্লয়েড কোষে। আর এটা হচ্ছে মিওসিসের পরিণতি, হ্যাপ্লয়েড কোষ যে তৈরি হচ্ছে এটা হচ্ছে মিওসিসের পরিণতি। তাহলে জনন কোষ যে কোষটা থেকে তৈরি হয় সেই কোষের নাম জনন মাতৃকোষ। জনন কোষ যদি হ্যাপ্লয়েড হয়, জনন মাতৃকোষ অবশ্যই ডিপ্লয়েড। তাহলে আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করি, এটা আমরা বুঝলাম যে মিওসিস কোষ বিভাজনে ডিপ্লয়েড জীবের, ডিপ্লয়েড জীব দ্বারা কাদের বোঝাচ্ছে, উচ্চ শ্রেণীর জীব বোঝাচ্ছে। ডিপ্লয়েড জীব দ্বারা আসলে বোঝাচ্ছে যাদের দেহকোষ, যাদের দেহকোষটা ডিপ্লয়েড, এই ধরনের জীবকে বলা হয় ডিপ্লয়েড জীব। এদের জনন মাতৃকোষে মিওসিস ঘটে, এইটুক জানলাম। তারপরে আবার কি বলবো, হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে ঘটে থাকে। তাহলে আমরা আসো এইটুকু একটু বুঝি। এই জায়গাটাতে আমরা আবার একটু দেখি মিওসিস। নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ঠিক আছে। নিম্ন শ্রেণীর উদ্ভিদকে আমরা কি বলবো, হ্যাপ্লয়েড উদ্ভিদ। কেন হ্যাপ্লয়েড উদ্ভিদ বলবো, কারণ নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহকোষ হ্যাপ্লয়েড। এতটুকু আমরা জানি, ঠিক আছে, এতটুকু আমরা জানি যে নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেহকোষটা হ্যাপ্লয়েড, এই কারণে এটার নাম হ্যাপ্লয়েড উদ্ভিদ। এখন ধরো একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ আছে, হ্যাপ্লয়েড উদ্ভিদের দেহকোষ হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড উদ্ভিদের দেহকোষ হ্যাপ্লয়েড। ফলে এখানে থেকে যে জনন কোষ তৈরি হবে, এখান থেকে যে জনন কোষ তৈরি হবে, এক জায়গায় পুরুষে তৈরি হবে শুক্রাণু এবং স্ত্রীতে তৈরি হবে ডিম্বাণু, এরাও হ্যাপ্লয়েড হবে, এরাও হ্যাপ্লয়েড হবে। তাহলে উদ্ভিদের মূল দেহটা হ্যাপ্লয়েড, এখান থেকে যে জনন কোষ তৈরি হইলো এটাও হ্যাপ্লয়েড। তাহলে তোমরা আমাকে বলো তো, হ্যাপ্লয়েড উদ্ভিদ থেকে হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণু পাচ্ছ, এটা কি ধরনের কোষ বিভাজন? এটা তোমাদের জন্য আমার কোয়েশ্চেন, এটা তোমাদের জন্য আমার কোয়েশ্চেন, ওকে, এটা তোমাদের জন্য আমার কোয়েশ্চেন যে এই ক্ষেত্রে হ্যাপ্লয়েড থেকে আমি হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু পাচ্ছি, ছিলও হ্যাপ্লয়েড, পাইলামও হ্যাপ্লয়েড, এটা কি ধরনের কোষ বিভাজন? তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, দেখি তোমরা কাইন্ডলি আনসার করবে। দেখি তোমাদের কি কোনো আনসার নেই? হ্যাঁ,
হেলা কোষ মানে কি? হ্যাঁ, হেলা কোষের ব্যাখ্যা আমি দিব। চুমকি, আমি কাইন্ডলি তোমাকে বলবো যে তুমি এই কোশ্চেনটা আমাকে ক্লাসের শেষে করে, আমি এটার পিছে খুব সুন্দর মজার কাহিনী আছে, হেলা কোষের কাহিনীটা আমি তোমাকে বলবো। হ্যাঁ, কাইন্ডলি একটু আমাকে ক্লাসের শেষে কোশ্চেনটা করে আমি পুরো ব্যাখ্যা দিয়ে দিব। ওকে, ভেরি গুড, ভেরি গুড। যেহেতু হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, দিস ইজ মাইটোসিস, দিস ইজ নট মিওসিস, দিস ইজ মাইটোসিস। এখন কি হলো? এখন দেখো, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন করব। তাহলে দেখো আমি এই জায়গায় লিখতেছি, শুক্রাণু স্পার্ম এবং ডিম্বাণু ওভাম, এদের মিলন হবে। এদের মিলনের ফলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় জাইগোট। এদের মিলনের ফলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় জাইগোট। এবং জাইগোট কি হবে? এখানে একটা এন, এখানে একটা এন, এরা যোগ হয়েছে, যোগ করে কি হয়? 2n। অর্থাৎ হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটটা কি হয়ে গেল? ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটটা হয়ে গেল ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটটা হয়ে গেল ডিপ্লয়েড। এখন এই জাইগোট থেকে যখন আমি নতুন উদ্ভিদ তৈরি করতে যাব, নতুন উদ্ভিদ তৈরি করতে যাব, উদ্ভিদটা কি হতে হবে? মূল উদ্ভিদটা তো হ্যাপ্লয়েড, তাহলে এখন ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে, প্রক্রিয়াটা হচ্ছে মিওসিস। তাহলে মিওসিস ঘটে কোথায়? আগেরটাতে। মিওসিস ঘটে মাতৃকোষে, তাহলে মিওসিস ঘটে কোথায়? হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে। মিওসিসটা ঘটে কোথায়? হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে। ঠিক আছে, এটা মনে রাখবো। এটা ক্লিয়ার? তাহলে প্রথম লাইনটা দেখো, প্রথম লাইনের জন্য আমাদের কত কিছু জানা লাগলো, যে মায়োসিস কোষ বিভাজন কোথায়? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদের। হ্যাপ্লয়েড উদ্ভিদ মানে কি? যাদের দেহকোষ হ্যাপ্লয়েড, যাদের দেহকোষটা হ্যাপ্লয়েড, তাদের জাইগোটে ঘটবে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, যে এই লাইনটা তোমাদের ক্লিয়ার কিনা, এই লাইনটা তোমাদের ক্লিয়ার কিনা? ওকে, একটু বইলো, তাহলে আমরা আগাবো। ঠিক আছে, এইটা আমাদের একটু বইলো। হ্যাঁ, একটু ক্লিয়ার কিনা? এটা আমাকে একটু বইলো যে এটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি আবার বারবার একই কথা বলবো বারবার, যে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, এটার নামই হচ্ছে মিওসিস। এখানে ক্রোমোজোম ছিল 2n, এখানে হয়ে গেল n। 2n কে যখন আমি 2 দিয়ে ভাগ করব তখনই তো n পাওয়া যায়। 2n কি? ক্রোমোজোমের সংখ্যা। অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যাটা এই ক্ষেত্রে কি হয়ে গেছে? ডিপ্লয়েড থেকে যখন হ্যাপ্লয়েড হয়েছে তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, ক্রোমোজোম অর্ধেক হয়ে গেছে, ক্রোমোজোমটা কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে। এই কথাটা কিন্তু এই জায়গায় বলা আছে, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, এইটা মনে রাখা লাগবে। এবং আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের মাথায় রাখা লাগবে এই ক্ষেত্রে, এই মিওসিসে ভেরি ইম্পর্টেন্ট, মিওসিসে নিউক্লিয়াস, ক্রোমোজোম, এই দুইটা জিনিস। মিওসিসে ক্রোমোজোম একবার বিভক্ত হয়, একবার বিভাজিত হয়, একবার বিভাজিত হয়। ফলে বিভাজনের কারণে কি পাবা? 2n থেকে n পাবা। আর নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? নিউক্লিয়াসটা 2 বার বিভাজিত হয়, নিউক্লিয়াসটা 2 বার বিভাজিত হয়। তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? ভাই এটা তো আপনি লিখলেন, বুঝলাম, জিনিসটা কেমন দাঁড়াচ্ছে এটা একটু আমরা দেখার চেষ্টা করি। মিওসিস, এই লাইনটা একদম, এই লাইনটা হচ্ছে একটা 100 স্টার লাইন। ঠিক আছে, যত কনসেপ্ট পড়বা এটা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা। নিউক্লিয়াসটা 2 বার, ক্রোমোজোমটা একবার বিভাজিত হয়। তাহলে ধরো এখন আমরা একটা সেল আঁকি, যে সেলের ভিতরে আমার একটা জোড়া নিউক্লিয়াস আছে। জোড়া নিউক্লিয়াস থাকলে সেটা ডিপ্লয়েড। এখন আমরা নিউক্লিয়াস একবার বিভাজন করব, ফলে আমি 2টা নিউক্লিয়াস পাবো। ক্রোমোজোম একবার বিভাজন করব,
ফলে ক্রোমোজোম একটা ভাগ হয়ে এই পাশে চলে আসবে, একটা ভাগ হয়ে এই পাশে চলে আসবে। তাহলে আমি কি পাইলাম? হ্যাপ্লয়েড পাইলাম। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? এই জায়গাটাতে ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে, আর নিউক্লিয়াসটাও একবার বিভাজিত হয়েছে। এরপরে এই কোষটাতে আমি কি করব? ক্রোমোজোমকে আর ভাঙবো না, কিন্তু নিউক্লিয়াসকে আমি আবার ভাঙবো। ক্রোমোজোমকে যেহেতু ভাঙি নাই, এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা কোষ হবে এন। যদি ক্রোমোজোমকে ভাঙতাম তাহলে হয়ে যেত n/2, যেটা হওয়া সম্ভব না। ঠিক আছে, সেটা হয়ে যেত n/2, n/2 হওয়া সম্ভব না। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি কি করতেছি? ক্রোমোজোমকে আর ভাঙি নাই, শুধু নিউক্লিয়াসকে ভাঙতেছি। এটার ক্ষেত্রেও আমি ক্রোমোজোমকে আর ভাঙবো না, আমি নিউক্লিয়াসকে ভাঙবো। ফলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হচ্ছে। তাহলে নিউক্লিয়াসের বিভাজন কয়বার হইল? এক দুইবার। ক্রোমোজোমের বিভাজন হয়েছে শুধুমাত্র একবার। এবং আলটিমেটলি আমি এই ক্ষেত্রে টোটাল সেল, এটা ছিল মাতৃকোষ, আর এটা পাইলাম কি? অপত্য কোষ। ফলে আমার অপত্য কোষ কয়টা তৈরি হইলো? অপত্য কোষ তৈরি হইলো 4টা। অর্থাৎ এই ক্ষেত্রে অপত্য কোষ কয়টা তৈরি হয়? এই ক্ষেত্রে 4টি অপত্য কোষ তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য। তাহলে এই যে জায়গাটা, হ্যাঁ, এবং এই জায়গায় অপত্য সেল কয়টা বা অপত্য কোষ কয়টা? অপত্য কোষ হচ্ছে 4টি। এখানে যা আছে এটা যদি তুমি বুঝো বা এটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার কনসেপ্টটাতে কখনো কনফিউশন আসবে না। ওকে, তাহলে এইটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট যে বিভক্তির ফলে কয়টা কোষ সৃষ্টি হয়? 4টা কোষ সৃষ্টি হয়। ঠিক আছে, এই প্রকার কোষ বিভাজনকে মায়োসিস, মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন বলে। হ্রাসমূলক কেন বলা হচ্ছে? ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। কেন ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়? এই কারণে এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এক্ষেত্রে নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। ঠিক আছে, এবং মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ। কয়টা? 4টা অপত্য কোষ তৈরি হয়। তাহলে আশা করি এইটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এখন সংজ্ঞাটা কিন্তু তোমার মুখস্থ করা লাগবে না। দেখো সংজ্ঞাটা তুমি এমনিই বলতে পারবা যে শুভ ভাইয়া বলছে যে মিওসিসে অপত্য কোষ কয়টা তৈরি হয়? 4টা অপত্য কোষ তৈরি হয়। শুভ ভাইয়া আর কি বলছে? যে মাতৃকোষের তুলনায় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হয়ে যায়। তাহলে সেটাই মায়োসিস। তাহলে দেখো তুমি যদি জিনিসটা জানো, এটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তাহলে এই লাইনটুকু আমাদের ক্লিয়ার হইলো। এখন চলো আমরা নেক্সট আগাই। কি আবিষ্কার করছে? এখানে হচ্ছে অনেক টাইপের কথাবার্তা আছে এবং আমরা মূল জিনিসটা কিন্তু পড়ে ফেলছি। আমি একটু আবিষ্কারের আগে কোথায় সংঘটিত হয় এটা কিন্তু আমরা পড়ে ফেলছি। মায়োসিস সর্বদা কোথায় সংঘটিত হয়? জনন মাতৃকোষে। কখন? উচ্চ শ্রেণীর জীবে। একটু আগে আমরা যেটা পড়ে আসছি। এই জনন মাতৃকোষের অপর নাম হচ্ছে মিওসাইট। তাহলে যে কোষে মিওসিস সম্পন্ন হয় সেই কোষটার নামই হচ্ছে মিওসাইট। মিও দ্বারা বোঝাচ্ছে মিওসিস, সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ। ঠিক আছে, বায়োলজিরও কিছু কিন্তু সূত্র আছে, বুঝছো? কিছু কিছু জিনিস বায়োলজিতে কখনোই চেঞ্জ হয় না। যেমন ম্যাথে আমি যদি তোমাকে বলি যে a+b² এই সূত্র সব জায়গায় কিন্তু এক, a² + 2ab + b², এরকম, তাই না? এটা কখনো চেঞ্জ হওয়ার না। ঠিক একইভাবে বায়োলজিতে কিছু শব্দ আছে যেগুলোর অর্থ কখনো চেঞ্জ হয় না। বায়োলজি শব্দের অর্থ কখনো চেঞ্জ হয় না, যেখানেই যাও অর্থ একই থাকবে। যেমন সাইট শব্দের অর্থ হচ্ছে পরিণত কোষ। পরিণত কোষ এই শব্দের অর্থ কোথাও চেঞ্জ হবে না। এবং আরেকটা শব্দ হচ্ছে ব্লাস্ট। ব্লাস্ট শব্দের অর্থ হচ্ছে অপরিণত কোষ। তাহলে পরিণত কোষকে বলা হয় সাইট এবং অপরিণত কোষকে বলা হয় ব্লাস্ট। এটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে এটা কখনোই দৈহিক কোষে হয় না, অর্থাৎ দেহকোষে এটা সংগঠিত হয় না। এবং এটা কোথায় হয়? 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়। জনন মাতৃকোষ 2n বা ডিপ্লয়েড, অর্থাৎ 2n সংখ্যক দ্বারা বোঝাচ্ছে ডিপ্লয়েড। আর নিম্ন শ্রেণীর জীবে আমরা পড়ে ফেলছি যে মিওসিসটা হয় কখন? নিষেকের পর জাইগোটে। জাইগোটে হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা নিষেক, এই জিনিসটা কি? এখানে কি কোনো শেক করা হয়? না। এই জায়গাটা আমরা মনে রাখবো, নিষেক কি।
নিষেকের ইংরেজি হচ্ছে ফার্টিলাইজেশন। শুক্রাণু ও ডিম্বাণুর মিলন, এটাকেই বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক। শুক্রাণু বা ডিম্বাণুর মিলন, এটাকেই বলা হয় ফার্টিলাইজেশন। চুমকি একটা কোশ্চেন করছে, ভাই নিউক্লিয়াসে তো ক্রোমোজোম থাকে, তাহলে নিউক্লিয়াস তো একটাই থাকে, বাট ওই একটা ক্রোমোজোম, নিউক্লিয়াস তো একটাই থাকে, বাট ওই একটা ক্রোমোজোম পরের দুইটা এন সেলে কিভাবে ভাগ হয়ে যায়, এটা আমরা পড়বো। আসলে পরে কি হয়, যখন নিউক্লিয়াসটা তোমার দ্বিতীয়বার বিভাজিত হয়, ওই জায়গায় একদম মাইটোসিসে যা হয় সেম হুবহু হয়, দ্বিতীয়বার একটা মাইটোসিস ঘটিত হয়। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে জাস্ট একটা মাইটোসিস হয়ে যায়, আর কিচ্ছু হয় না। এই কারণে আমরা পড়বো মিওসিসের ধাপ দুইটা, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 2 আসলে মাইটোসিস, অর্থাৎ ওই জায়গায় পুরোপুরি মাইটোসিস হয়, আর কিচ্ছু হয় না। বুঝতে পারছো? সেই জায়গায় পুরোপুরি তোমার মাইটোসিসের মতো হয়ে যায়। বুঝতে পারছো? একটু পরেই আমরা যখন পড়বো তুমি সেটা দেখতে পারবা। আমরা যখন মিওসিস 1 এবং মিওসিস 2 পড়বো চুমকি, তখন তোমার সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। তাহলে নিষেক মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, এটাকেই বলা হয় নিষেক। আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে মিওসিস হয় নিষেকের পূর্বে। কোথায়? জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টিকালে। তাহলে আমরা এই সবগুলো জিনিস কিন্তু আমরা পড়ে ফেলছি। আর এখানে তোমার হিস্ট্রির কথা বলা আছে, কে আবিষ্কার করছিল সর্বপ্রথম। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো বেনেডিন এবং হাউজার। ঠিক আছে। অ্যাসকারিয়াসিস, অ্যাসকারিয়াসিস কৃমিটা হচ্ছে গোল কৃমি। অ্যাসকারিয়াসিস কৃমিটা হচ্ছে গোল কৃমি, যা প্রাণী জগতের নেমাটোডা পর্বভুক্ত। প্রাণী জগতের নেমাটোডা পর্বভুক্ত। ঠিক আছে, কৃমির গ্যামেটে। ঠিক আছে, তিনি কি আবিষ্কার করছেন? তিনি কিন্তু মিওসিস আবিষ্কার করেননি। তারা আবিষ্কার করছে কি? গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করছে, যে কোনো কিছুতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকা সম্ভব, এই জিনিসটা তারা আবিষ্কার করছে। ওকে। এবং স্ট্রাসবার্গার কি করছে? স্ট্রাসবার্গার সবার আগে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করছে। তাহলে সবার আগে লক্ষ্য করছে কে? লক্ষ্য করছে স্ট্রাসবার্গার। এবং তারপরে মিওসিস বলছে কে? মিওসিস বলছে ফার্মার এবং মোর। ওকে, তাহলে এইটা আমরা মনে রাখবো। ঠিক আছে। এবং সর্বপ্রথম মিওসিস কোষ বিভাজন রূপে এটা প্রত্যক্ষ করছেন কে? সেটা করছেন বোভেরি। ঠিক আছে, জাস্ট এই দুইটা জিনিস এখানে কি, তাহলে মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন বোভেরি। আর এই ক্ষেত্রে সর্বমূলক হ্রাসমূলক বিভাজন, তখনও কিন্তু মিওসিস নাম হয় নাই। ঠিক আছে, স্ট্রাসবার্গার যে দেখছে 1888 সালে, তখনও কিন্তু মিওসিসের নাম আসে নাই, তখনও সেটার নাম ছিল হ্রাসমূলক বিভাজন। কিন্তু বোভেরি কি করছে? মিওসিস নামটা দেওয়ার পরে তিনি হ্রাসমূলক বিভাজনটাকে মিওসিস নাম দিয়েছেন। ঠিক আছে, নাম দেওয়ার পরে তিনি সেটা অবজার্ভ করছেন। ওকে, তারপরে আমরা পরবর্তী মূল পড়ায় চলে আসি। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এই যে জায়গাটাতে এখানে কিছু শব্দ আছে। ডিপ্লয়েড জীবে, ডিপ্লয়েড জীবকে আমরা মানুষে মিওসিস কখন ঘটে? গ্যামিট গঠনের আগে। ঠিক আছে, মানে জনন মাতৃকোষ থেকে জনন কোষ হওয়ার সময়। ঠিক আছে, তাহলে কি শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হবার সময় এবং ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু হবার সময়, এই সময়ে কি ঘটে? মিওসিসটা ঘটে। এই মিওসিসকে বলা হয় টার্মিনাল মিওসিস। টার্মিনাল মানে কি? শেষ। টার্মিনাল শব্দের কি? টার্মিনাল শব্দের অর্থ হচ্ছে শেষ, অর্থাৎ এরপরে এই কোষগুলো আর কোনো পরিবর্তন হওয়া সম্ভব না। টার্মিনাল শব্দের অর্থ হচ্ছে শেষ, যে জায়গায় কোনো কিছু শেষ হয়ে যায়। তারপরে নিচে দেখো ছত্রাক এবং শৈবাল, এরা হচ্ছে কি? নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এরা কি? নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এদের দেহে মিওসিস ঘটে কখন? জাইগোট গঠনের পরে। আমরা একটু আগে যেটা পড়ছিলাম সেটাই, যেহেতু জাইগোটে মিওসিস ঘটতেছে, এই মিওসিসকে বলা হয় জাইগোটিক মিওসিস। এই মিওসিসকে বলা হয় কি? জাইগোটিক মিওসিস। তাহলে এইটাতে আমরা দেখলাম। আর উদ্ভিদের ক্ষেত্রে, সুপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মায়োসিসটা কোথায় হয়? মায়োসিসটা হয় পুংরেণু গঠনের সময় অথবা মেগাস্পোর বা স্ত্রী রেণু গঠনের সময়। যেহেতু এই ক্ষেত্রে রেণু গঠিত হচ্ছে, এই ক্ষেত্রে কি গঠিত হচ্ছে? পুংরেণু এবং স্ত্রী রেণু গঠিত হচ্ছে। এটা গঠনের সময় মিওসিস হয়, এটাকে বলা হয় স্পোরিক। রেণু শব্দের ইংরেজি হচ্ছে স্পোর। এইটার ডিটেলস আমরা পড়বো 10th চ্যাপ্টারে।
এটার ডিটেলসটা আমরা পড়বো 10th চ্যাপ্টারে। তখন এই যে ডিপ্লয়েড জীবে কি হয়, দেহকোষ থাকে ডিপ্লয়েড এবং জনন মাতৃকোষ থাকে কি ডিপ্লয়েড। এখান থেকে জনন কোষ তৈরি হয় হ্যাপ্লয়েড, অর্থাৎ মিওসিসটা হচ্ছে কোন জায়গায়, এই জায়গাতে মিওসিসটা হচ্ছে। এবং জনন কোষ, শুক্রাণু, ডিম্বাণু এদের মিলনের ফলে জাইগোট তৈরি হয়, জাইগোটটা থাকে ডিপ্লয়েড এবং এই ডিপ্লয়েড জাইগোট থেকে ডিপ্লয়েড দেহকোষ তৈরি হয়। সুতরাং এই জায়গায় যে প্রক্রিয়াটা ঘটে সেটা আসলে মাইটোসিস। এটা হচ্ছে ডিপ্লয়েড জীবের স্ট্রাকচার। হ্যাপ্লয়েড জীবের দেহকোষটা হ্যাপ্লয়েড, জনন মাতৃকোষটাও হ্যাপ্লয়েড, ফলে এখান থেকে যে জনন কোষ তৈরি হয় সেই জনন কোষটাও কি হ্যাপ্লয়েড। ফলে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হওয়ার প্রক্রিয়াটা এই জায়গায় হচ্ছে মাইটোসিস। এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কি পাওয়া যায়, জাইগোট পাওয়া যাচ্ছে। এই জায়গায় কি পাওয়া যাচ্ছে, জাইগোট পাওয়া যাচ্ছে। জাইগোটটা কি ডিপ্লয়েড, এবং এই ডিপ্লয়েড জাইগোট থেকে আমরা হ্যাপ্লয়েড দেহকোষ তৈরি করতেছি। ফলে এই জায়গায় প্রক্রিয়াটা হচ্ছে মূলত মিওসিস। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের মূল কথা। এইটা যদি আমরা বুঝি আমরা সবকিছু লিখতে পারবো, যে আসলে কেন নিম্ন শ্রেণীর জীবে মিওসিস হচ্ছে, কেন উচ্চ শ্রেণীর জীবে জনন মাতৃকোষে মিওসিস হচ্ছে, কেন নিম্ন শ্রেণীর জীবে জাইগোটে মিওসিস হচ্ছে, এটা তখন আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারবো। আশা করি এটা তোমরা এখন বুঝতে পারছো যে ডিপ্লয়েড জীবে গ্যামিট সৃষ্টিকালে জনন মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস হয় বলেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ও বৈশিষ্ট্য টিকে থাকে এবং জীব টিকে থাকতে পারে। কারণ যদি এই জায়গাতে মিওসিস না হইতো, এই জায়গাতে যদি মিওসিস না হইতো, জনন কোষ যদি কোনো কারণে ডিপ্লয়েড হইতো, তাহলে জাইগোট হইতো কয়টা, 4n হইতো। 4n হইলে তো সেটার জীব থাকবে না, সেটা অন্য কিছুই হয়ে যাবে। 4n অস্বাভাবিক একটা জিনিস। ঠিক আছে, সো লেটস কন্টিনিউ। আমরা এই জিনিসটুকু আমরা বুঝতে পারছি। এখন চলে আসি আমরা মিওসিসের বৈশিষ্ট্যে। মিওসিসের বৈশিষ্ট্য আমরা এই জায়গাতে একটু খেয়াল করব। কোথায় কোথায় মিওসিস হয় এটা আমরা জেনে গেছি, এবং নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, সংখ্যা কত হয়, এটাও আমরা বুঝে গেছি। এখন আমরা দেখব কি এই জায়গাতে এখানে কিছু কিছু শব্দ আছে, হোমোলোগাস ক্রোমোজোম, বাইভ্যালেন্ট, কায়াজমা, ক্রসিং ওভার, এগুলো কি, এগুলো আমরা জানবো। ঠিক আছে, এগুলো আমরা জানবো, এগুলো একটু পরেই আমরা জেনে যাব, সমস্যা নেই। তো এখন আমাদের সবার আগে জানা লাগবে মিওসিসের এই বিভাজনটাকে আমরা কি কিভাবে ভাগ করতে পারি। এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। মিওসিসকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। ঠিক আছে, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1টা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, কারণ মিওসিস 1এই ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়। কিন্তু মিওসিস 2 একটা সমীকরণিক বিভাজন, অর্থাৎ এই ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। এইটা আমাদের মাথায় রাখা লাগবে যে মিওসিস 1টা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, এই জায়গায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। কিন্তু মিওসিস 2 হচ্ছে সমীকরণিক বিভাজন, অর্থাৎ এই ক্ষেত্রে এটা আসলে মাইটোসিস। এটা আসলে বলতে পারো এক ধরনের মাইটোসিস, এই কারণে এটার অপর নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। মিওসিস 1 এবং মিওসিস 2 দুইটা ধাপের মাঝখানে একটু সময় লাগে। যেমন তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তুমি সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবা, এই দুইটার মাঝখানে যে সময়টা তুমি পার করবা সেটা তোমার এইচএসসি, এবং এইচএসসি কে আমরা বলি ইন্টারমিডিয়েট, বা ছোট কথায় বলি যে সে ইন্টারে পড়ে। তাহলে ইন্টার মানে দুইটার মধ্যবর্তী অবস্থা। তাহলে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানের যে অবস্থা সেটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। তাহলে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানে আছে, এই কারণে এটার নাম হচ্ছে ইন্টার। ইন্টার মানে মধ্যবর্তী, এবং কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। কাইনেসিস শব্দের অর্থ কি, বিভাজন। যেমন ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, তোমরা শব্দগুলো শুনে থাকবে। কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। ইন্টার শব্দটা কেন আসলো, কারণ এটা মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানে অবস্থিত। আর ইন্টারফেজ হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্রে আমরা যখন পড়ছি, ধরো এটাকে আমরা যখন মাইটোসিস পড়ছি, মাইটোসিসের কোষ চক্রটা ছিল এরকম। একটা কোষ সবসময় বিভাজিত হয় না, অধিকাংশ টাইমই সে অবিভাজিত অবস্থায় থাকে। যে টাইমে এই টাইমটাতে তার বিভাজন হয়, ফলে এটা হচ্ছে মাইটোসিস। আর যে টাইমে তার বিভাজন হয় না সেটাকে আমরা বলছিলাম ইন্টারফেজ।
ঠিক আছে, এরকম হিবিজিবি করে লিখে ফেলছি, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি এই জায়গায় ভালো মতোই লিখি। সেই ধাপটাকে বলা হয়তো ইন্টারফেস। ইন্টারফেসের আরো ভাগ ছিল, আবার ইন্টারফেসের কিছু ভাগ ছিল, যেমন এরকম ভাগ ছিল G1 S এবং G2 ফেস। ঠিক আছে, এটা গেল কি মাইটোসিসের কোষচক্র। এখন আমরা যদি মিওসিসের কোষচক্র আঁকি, মিওসিস বা মায়োসিসের কোষচক্র আঁকি, তাহলে জিনিসটা কেমন হবে? তাহলে এই ক্ষেত্রেও কোষটা অধিকাংশ সময় কোনো কাজে অংশ নেয় না, সেই টাইমটাকে আমরা কি বলবো? সেই টাইমটাকে আমরা বলবো ইন্টারফেস। এই জায়গায় কোষে কোনো কাজ হয় না। প্রথম যে কাজটা হয় সেটাকে আমরা বলবো মিওসিস 1, এটাতে একটু বেশি সময় লাগে, তাহলে এই টাইমটা হচ্ছে মিওসিস 1 বা মায়োসিস 1। তারপরে তারপরের অবস্থাটাতে এই জায়গাতেও কোনো কাজ সংঘটিত হচ্ছে না, তাহলে এই জায়গায় কোনো বিভাজন হচ্ছে না, এটার নাম কি? ইন্টারকাইনেসিস। এবং সর্বশেষ যে পার্ট, ধরো কোন কালার ইউজ করব? কালো ইউজ করব। সর্বশেষ যে পার্ট, এই জায়গাটুকু, সেটা হচ্ছে আসলে মিওসিস 2। তাহলে এইটা গেল আমার মিওসিস 1, মিওসিস 2, এইটা হচ্ছে আমার মিওসিসের কোষচক্র। তাহলে মাইটোসিসের কোষচক্রে কি আছে? আমার এই ক্ষেত্রে ইন্টারফেজ আছে এবং মাইটোসিস আছে। এই ক্ষেত্রে কি আছে? ইন্টারফেজ আছে, মিওসিস 1 আছে, ইন্টারকাইনেসিস আছে এবং মিওসিস আছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু ইন্টারফেস ওই 3 ভাগেই বিভক্ত, G1 S এবং G2, ওইটাই আছে, ইন্টারফেসে কোনো চেঞ্জ থাকে না। ওকে, তাহলে এখন আমরা আবার কন্টিনিউ করব। তাহলে দেখো মায়োসিস 1, মিওসিস 1 বা মায়োসিস 1 এবং মায়োসিস 2, এই ক্ষেত্রে মায়োসিসের ধাপ আসলে কতগুলো? মাইটোসিসে আমরা 5টা ধাপ পাইছিলাম। মাইটোসিসে আমরা কি পাইছিলাম? 5টা ধাপ। ইন মাইটোসিস আমরা পাইছিলাম কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপ আমরা পাইছিলাম মাইটোসিসে। মিওসিসে কি কি ধাপ আছে? মিওসিস 1 হোক বা মিওসিস 2 হোক, এই ক্ষেত্রে ধাপ হচ্ছে 4টা। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই জায়গায় কোনো প্রোমেটাফেজ ধাপ নাই। মিওসিস 1 এর গুলোকে বলবো প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 2 লিখতেছি। হ্যাঁ, 1 এর ক্ষেত্রে ধাপগুলোর নাম জাস্ট আমি এখানে 1 দিয়ে দিব, আর যখন মিওসিস 2 এর কথা আসবে তখন আমি সেই জায়গায় 2 দিয়ে দিব। যেমন তখন এটা হয়ে যাবে কি? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। মিওসিস 2 এর ধাপগুলোর নামে শেষে জাস্ট 2 থাকবে, এইটাই হচ্ছে জিনিস। তাহলে এই ক্ষেত্রে কি? যেমন প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এরকম পরীক্ষার জন্য একটা মাত্র ফেজই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রোফেজ 1। এবং আমি 100% গ্যারান্টি দিচ্ছি পরীক্ষাতে প্রোফেজ 1 এর বাইরে কিচ্ছু আসবে না। পরীক্ষাতে প্রোফেজ 1 এর বাইরে কিচ্ছু আসবে না, পরীক্ষাতে প্রোফেজ 1 এর বাইরে কিচ্ছু আসবে না। এবং এই প্রোফেজ 1টাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এবং পরীক্ষার জন্য প্রোফেজ 1টাই আসবে। তাহলে এই জায়গায় আমরা দেখি মায়োসিস 1 বা প্রথম মিওটিক ডিভিশন। ঠিক আছে, মিওসিস 1ই সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং মিওসিস 1 এর প্রথম পর্যায়টা হলো প্রোফেজ 1। এবং এই প্রোফেজ 1টা অনেক দীর্ঘ সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে লাগে 1 সপ্তাহ, কোথাও এটাতে লাগে 1 মাস, অর্থাৎ এটা অনেক বড়। এই কারণে এটাকে আমরা বেশ কয়েকটা ধাপে ভাগ করছি। ঠিক আছে, এটাকে আমরা বেশ কয়েকটা ধাপে ভাগ করছি এবং এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং পরীক্ষাতে এটাই আসবে, এটার কোনো না কোনো ধাপের ডিটেলস পরীক্ষাতে তোমাদের কাছে চাবে।
এটাই পরীক্ষাতে কোশ্চেন আসে, পরীক্ষাতে হয় মাইটোসিস আসে না মিওসিসের প্রোফেজ 1 এর কোনো ধাপ আসে। তাহলে আমরা এখন কি শিখবো, ও সরি এটা দেখা যাবে না, আমি লাইট কালার ইউজ করতেছি। প্রোফেজ 1, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দিবে। এই ক্ষেত্রে ধাপ কি কি আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, ঠিক আছে। এই পাঁচটা ধাপ মিলে হচ্ছে আমার প্রোফেজ 1। তাহলে প্রোফেজ 1 এর ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, লেপটোটিন। এর মাঝখানে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 3টা। এই 3টা থেকে সাধারণত যে কোনো একটা ধাপ পরীক্ষাতে চলে আসতে পারে। অনেক সময় ডিপ্লোটিনটাও আসে, ডায়াকাইনেসিসটা সাধারণত পরীক্ষায় আসে না। সুতরাং পরীক্ষার জন্য বা নলেজের জন্য আমরা এই 4টা ধাপ আমাদের অবশ্যই ভালো মতো মনে রাখা লাগবে। তাহলে এই ক্ষেত্রে সবার আগে আমরা ধাপগুলো কিভাবে মনে রাখবো, আমি যেটা উদাহরণ ইউজ করি সেই উদাহরণটাই আমি বারবার বলবো, যে সেটা হচ্ছে শীতের সকাল। একটা শীতের সকালে কি হয়, তুমি লেপে আড়মোড়া দিয়ে শুয়ে থাকো, তাহলে সবার আগে লেপের নিচে আসছো, এই কারণে প্রথম ধাপটার নাম হচ্ছে লেপটোটিন। দ্বিতীয় ধাপে তুমি কি করবা, লেপের আড়মোড়া ভেঙে জেগে উঠবা, ঠিক আছে, লেপের আড়মোড়া ভেঙে তুমি কি উঠবা, জেগে উঠবা। ফলে দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে কি, জাইগোটিন। জেগে উঠলা, জাইগোটিন। জেগে ওঠার পরে তুমি দেখলা বাইরে প্রচন্ড শীত, এবং এত শীত যে না তোমার মনে হচ্ছে যে না ঘুম থেকে আর জেগে ওঠা যাবে না, আজকে শীতের সকাল, আমি আবার লেপের ভিতরে প্যাকেট হয়ে যাব, আমি আবার কি হয়ে যাব, লেপের ভিতরে প্যাকেট হয়ে যাব। তৃতীয় ধাপের নাম হচ্ছে প্যাকাইটিন। যখন তুমি প্যাকেট হয়ে গেলা, তখন তুমি ভাবতেছো যে না এই একা একা দিন কাটানোর চেয়ে বিয়ে করে ফেলা ভালো ছিল, বিয়ে করলে কি থাকতো, এখন সাথে বউ থাকতো। অর্থাৎ তখন তোমার কি হওয়ার চিন্তা হইলো, কাপল বা জোড়া হওয়ার চিন্তা হইলো। জোড়া হওয়া সেটা হচ্ছে ডিপ্লোটিন, ঠিক আছে। আর ডায়াকাইনেসিস লাস্টে, যেটা দরকারি না। তাহলে এইভাবে আমাদের কিন্তু এই ধাপগুলো মনে রাখা লাগবে, এবং এই ধাপগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ধাপগুলোতে প্রত্যেকটা জায়গায় কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। চলো আমরা এটা পড়ে ফেলি। এটা পড়লেই, এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের খুবই ইজি হয়ে যাবে জিনিসগুলো। তাহলে সবার আগে প্রথম যে ধাপ, সেই ধাপটার নাম হচ্ছে লেপটোটিন। এটা প্রোফেজ 1 এর শুরুর দিক, এবং এই জায়গায় কি হয়ে যায়, নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে নিউক্লিয়াস থেকে জল চলে যায়। জল বা পানি যখন চলে যায়, আমরা একটু আগেই যখন আমরা তোমাদের রিসিভারে তোমাদের মাইটোসিস পড়াইছে, তখন আমরা জানছি যে নিউক্লিয়াস থেকে যখন জল বিয়োজন হয়, নিউক্লিয়াসটা তখন কি হয়, খাটো এবং মোটা হয়। এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। যখন জল বিয়োজন, ধরো নর্মাল অবস্থায় যখন ক্রোমোজোমটা এরকম ভাবে আছে, ঠিক আছে, এখান থেকে যখন জল বিয়োজন হয়েছে, জল বিয়োজন মানে পানি চলে গেছে, তো জল বিয়োজন তো হচ্ছে এটা অনেক বড় কথা, আমি লিখবো যে -H2O, এই জায়গা থেকে পানি চলে গেছে। পানি চলে গেলে জিনিসটা আসলে কি হয়ে যায়, চুপসে যায়, জিনিসটা চুপসে যায়, খাটো হয়, মোটা হয়। জিনিসটারও কি হয়ে গেল, জিনিসটা হয়েছে খাটো, এতটুক লম্বা ছিল, দৈর্ঘ্য ছিল এতটুক, এটার দৈর্ঘ্য এখন সেখান থেকে এতটুক হয়ে গেছে, দৈর্ঘ্য ছোট হয়েছে, খাটো হয়েছে। আগে প্রস্থ ছিল কত, অল্প একটু প্রস্থ ছিল, এখন দেখো কতটুক হয়ে গেছে, প্রস্থ অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ জল বিয়োজন করলে যে কোনো ক্রোমোজোম খাটো এবং মোটা হয়, এটা আমাদের মাথায় রাখা লাগবে। তাহলে এই ক্ষেত্রে জল বিয়োজনের মাধ্যমে লেপটোটিন অপপর্যায়ের শুরু। এই জায়গায় সংকুচিত এবং পুরু, মানে খাটো এবং মোটাটাকে এরা বলছে সংকুচিত এবং পুরু হয়। এবং সংকুচিত এবং পুরু মানে কি, খাটো এবং মোটা, একটা চিকন এবং লম্বা জিনিস যেমন সুতা, একটা চিকন এবং লম্বা জিনিস যেমন সুতা, সুতা কিন্তু সহজে দেখা যায় না, কারণ যখন তুমি চোখের সামনে একটা সুতা রাখবা খুবই পাতলা, সহজে চোখে পড়বে না। কিন্তু যখন তুমি সেই সুতাটাকে পেঁচায় একটা সুতার গুটি তৈরি করে ফেলবা, সেই সুতার গুটিটা কিন্তু দেখা যাবে। অর্থাৎ যখন কোনো জিনিস খাটো এবং মোটা হয়, তখন সেটার রং ধারণ ক্ষমতা বেড়ে যায়।
এবং রং ধারণ ক্ষমতা বেড়ে গেলে কি হয়, সেটা মাইক্রোস্কোপের নিচে ভালো মতো দেখা যায়। অর্থাৎ এই জায়গায় যখন একটা জিনিস খাটো এবং মোটা হয়, সেটার রং ধারণ ক্ষমতা বেড়ে যায়। রং ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং রং ধারণ ক্ষমতা বেড়ে গেলেই সেটা মাইক্রোস্কোপে দেখা যায়। এই কারণেই এই যে রং ধারণ ক্ষমতা বেড়ে যায়, তখন এটার নাম কি হয়ে যায়, ক্রোমোজোম। ক্রোমা শব্দের অর্থ হচ্ছে রং, ক্রোমা শব্দের অর্থ হচ্ছে রং, আর সোম শব্দটা আসছে সোমা থেকে। সোমা শব্দের অর্থ হচ্ছে দেহ বা পার্ট, অর্থাৎ যে পার্টটা রং ধারণ করে, যে পার্টটা রং ধারণ করে। যেমন এই যে এইটা তখন লাল রং দিলে লাল রং ধারণ করবে, অর্থাৎ ক্রোমোজোমটা তখন লাল রং ধারণ করবে। এখান থেকেই নামটা আসছে ক্রোমোজোম, এবং এটা আন্ডার মাইক্রোস্কোপে দেখা যায়। ঠিক আছে, মিওসিসের সময়কাল কি সিকিউ এর জন্য পড়বো? না ফিহা, মিওসিসের সময়কাল সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আসো, এখান থেকে এই জিনিসটা আমরা জানলাম। এখানে ইম্পর্টেন্ট জিনিস কি কি? এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্রোমোমিয়ার, আরেকটা হচ্ছে কি বুকে বিন্যাস বা পোলারাইজ বিন্যাস, এবং এইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি আবার এই স্লাইডে যাই, এই যে এই জায়গাটাতে আমরা লিখছিলাম লেপটোটিন। লেপটোটিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস কি কি? লেপটোটিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রোমোমিয়ার, দুই পোলারাইজড বিন্যাস, এবং বুকে বিন্যাস। এটাকে বলা হয় বুকে। হ্যাঁ, বুকে শব্দের বাংলা অর্থ হচ্ছে ফুলের তোড়া, বুকে বিন্যাস। এই তিনটা শব্দ মনে রাখলে লেপটোটিন এর যাবতীয় সবকিছু এই তিনটা লাইনের ভিতরে চলে আসে, তিনটা জিনিসের ভিতরে চলে আসে, ক্রোমোমিয়ার, পোলারাইজ বিন্যাস, বুকে বিন্যাস। তাহলে এখন এই তিনটা জিনিস কি, এটা আমাদের জানা লাগবে স্বাভাবিকভাবে। তাহলে সবার আগে জানা লাগবে কি, হোয়াট ইজ ক্রোমোমিয়ার। ঠিক আছে, হোয়াট ইজ ক্রোমোমিয়ার? ধরো এই জায়গাটাতে আমি আবার একটা ছবি আঁকি। এটা একটা ক্রোমোজোম। কিছু কিছু জায়গায়, এই ক্রোমোজোমের কিছু কিছু জায়গায় ডিএনএটা একটু প্যাচ খাবে, ফলে ক্রোমোজোমটা ছিল এরকম। কিছু কিছু জায়গায় বাইরের দিকে ক্রোমোজোমটা প্যাচ খাবে। প্যাচ খাওয়ার ফলে কিছু কিছু জায়গায়, যে সকল জায়গায় প্যাচ খাবে সেই সকল জায়গায় মনে হবে যে ক্রোমোজোমের গায়ে কিছু দানার মতো লেগে আছে। এই দানার মতো পার্টগুলোকেই বলা হয় ক্রোমোমিয়ার। ঠিক আছে, এই দানার মতো পার্টগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তাহলে এই যে দানার মতো পার্ট, এই পার্টগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এই যে এইটা ক্রোমোমিয়ার, এটা ক্রোমোমিয়ার, এটা ক্রোমোমিয়ার, এগুলা হচ্ছে ক্রোমোমিয়ার। ঠিক আছে, তারপরে আসো, আমরা ক্রোমোমিয়ারটা বুঝলাম। ক্রোমোজোমে এটা কেন হয়? ডিএনএ কয়েলিং। কয়েলিং মানে পেঁচ খাওয়া, পেঁচানো। কয়েলিং মানে হচ্ছে পেঁচানো। ঠিক আছে, কয়েলের মতো পেঁচানো, এটাকে বলা হয় কয়েলিং। এই কারণে সেটা কেমন দেখা যায়? মোটা দেখা যায়। ঠিক আছে, এটাকে বলা হয় কি? ক্রোমোমিয়ার। এটাকে কি বলা হয়? ক্রোমোমিয়ার। এটাকে বলা হয় ক্রোমোমিয়ার। ঠিক আছে, এর পরবর্তী ধাপে আমরা যে জায়গাগুলোতে দেখব, আমার দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমার থাকাই লাগবে, এই ক্ষেত্রে কি হয়। এবং দেখো, এই ক্ষেত্রে এটা প্রাণী কোষে বেশি হয়ে থাকে। ঠিক আছে, বিন্যাসটাকে বলা হয় বুকে বিন্যাস, এবং প্রাণী কোষে বিন্যাসটার নাম হয়ে যায় পোলারাইজ বিন্যাস। ঠিক আছে, প্রাণী কোষে এই বিন্যাসটাকে বলা হয় পোলারাইজ বিন্যাস। পোলারাইজ মানে মেরুকরণ। পোলারাইজ মানে কি? মেরুকরণ। পোলারাইজ শব্দটা কি? মেরুকরণ। এখন এই ক্ষেত্রে দেখো, প্রাণী কোষে জিনিসটা কিরকম হয়ে যায় আমি যদি দেখাইতে চাই তোমাকে। ক্রোমোজোমগুলো নর্মালি কেমন থাকে? নর্মালি ক্রোমোজোমগুলো জায়গায় জায়গায় ছড়ানো ছিটানো থাকে, এরকম ছড়ানো ছিটানো থাকে। এখন যখন লেপটোটিন 1 আসছে, তখন ক্রোমোজোমগুলো কি হয়েছে? ক্রোমোজোমগুলো
নিউক্লিয়ার মেমব্রেনের কাছে চলে আসছে। ক্রোমোজোমগুলো কি হয়েছে? নিউক্লিয়ার মেমব্রেনের কাছে চলে আসছে। এবং তখন সব জিনিসগুলো কেমন দেখাচ্ছে? ক্রোমোজোমগুলোকে একসাথে মনে হচ্ছে ফুলের তোড়া, অনেকগুলো ফুলের তোড়া একসাথে আছে। এই যে এই ধরনের বিন্যাস, এটাকেই বলা হয় বুকে বিন্যাস। যখন অনেকগুলো ফুলের তোড়া একসাথে থাকে, ধরো এদিকে এরকম ফুলের মতো, এখানে আরেকটা, এরকম অনেকগুলো ফুল যখন একসাথে থাকে, আমরা অনেক সময় গিফট করি অনেককে, ঠিক আছে, সেটাকেই বলা হয় বুকে। বুকে শব্দের অর্থ হচ্ছে ফুলের তোড়া। যখন ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার মেমব্রেনের একটা জায়গায় একসাথে অবস্থান করে, তখন সেটাকে বলা হয় বুকে বিন্যাস। বুকে, বুকে বিন্যাস। আর এই ক্ষেত্রে যদি বিন্যাসটা এমন হয় যে এইদিকে আসছে, এইদিকে চলে আসছে ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে চলে আসছে, কিন্তু কোন সুনির্দিষ্ট ফুলের তোড়ার ন্যায় গঠন তৈরি করে নাই, তখন সেটাকে আমরা বলবো পোলারাইজড বিন্যাস। পোলারাইজড বিন্যাস। সেটা কেন? কারণ সেটা পোলারাইজড বিন্যাস, কারণ সেটা পোল বা মেরুর দিকে চলে গেছে। মেরু মানে কি? প্রান্তের দিকে তখন ক্রোমোজোমগুলো চলে গেছে। এটাকেই বলা হয় পোলারাইজড বিন্যাস। তাহলে আমার লেপটোটিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু শব্দ। 1 নাম্বার ক্রোমোমিয়ার, এটা কি? ডিএনএ কয়েলিং বা পেঁচিয়ে যাওয়ার কারণে তৈরি হয়। এবং এই জায়গায় সেন্ট্রোমিয়ার গুলো নিউক্লিয়ার এনভেলপের কাছে চলে আসে বিধায় ক্রোমোজোমগুলো একত্রে থাকে এবং একে দেখতে ফুলের তোড়ার মতো দেখায়। এটাকেই বলা হয় বুকে বিন্যাস। আর প্রাণী কোষে ঘটে কি? পোলারাইজড বিন্যাস। এখন সেন্ট্রোমিয়ার কোন জায়গাটা? এটা যদি একটা ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের এই পার্টটাকে বলা হয় বাহু, এবং এই যে মাঝখানের যে অংশটা যেখানে দুইটা বাহু যুক্ত আছে, সেই পার্টটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার আর একটা হচ্ছে ক্রোমোমিয়ার, দুইটার মাঝখানে কনফিউশন লাগানো যাবে না। তাহলে আমাদের এই পার্টটা শেষ। তাহলে এইটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা লেপটোটিনটা মোটামুটি আমরা বুঝে গেলাম যে লেপটোটিনটা আমরা কিভাবে আঁকবো। এখন চলে আসি, আমরা লেপের আড়মোড়া ভেঙে আমরা জেগে উঠবো। লেপের আড়মোড়া ভেঙে আমরা জেগে উঠবো। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট শব্দগুলো কোনটা, এইটা আমাদের সবার আগে খেয়াল করা লাগবে যে জাইগোটিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস কি কি। একটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, 1 নাম্বার, এইটা ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা শব্দ হচ্ছে সিনাপসিস, 2 নাম্বার জিনিস, ঠিক আছে। তারপরে বাইভ্যালেন্ট, 3 নাম্বার জিনিস। তাহলে এই ক্ষেত্রেও ইম্পর্টেন্ট জিনিস কয়টা? এই ক্ষেত্রেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 3টা। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস কয়টা? 3টা। তাহলে এটাও আমাদের মাথায় রাখা লাগবে। যে এখন আমরা চলে আসি জাইগোটিন। তাহলে জাইগোটিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস কয়টা? জাইগোটিনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 3টা। একটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। 2 নাম্বার হচ্ছে সিনাপসিস এবং 3 নাম্বার হচ্ছে বাইভ্যালেন্ট। এই জিনিসগুলা কি, এটা আমাদের জানা লাগবে এবং ভালো মতো শেখা লাগবে। ভাইয়া চিত্রগুলা কতটুকু ইম্পর্টেন্ট ফর এক্সাম? সিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। সিকিউতে আসবে, যখনই তোমার পরীক্ষাতে কোশ্চেন আসবে, মিওসিস মাইটোসিস যে কোনো ধাপ উপধাপ আসবে, অবশ্যই চিত্র দেওয়া লাগবে, ঠিক আছে? অবশ্যই চিত্র দেওয়া লাগবে। বাট চিত্রটা বইয়ের মতোই হওয়া লাগবে এরকম না। তুমি যদি নিজেই সুন্দর মতো জিনিসটা বুঝতে পারো, তখন তুমি নিজেই সুন্দর করে চিত্র আঁকতে পারবা। তাহলে এখন আমাদের বোঝা লাগবে কি? হোমোলোগাস ক্রোমোজোম, সিনাপসিস, বাইভ্যালেন্ট, এই জিনিসগুলো আমাদের একটু বোঝা লাগবে। আসো আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। নরমালি কি হয়, শুক্রাণু হ্যাপ্লয়েড মানুষের দেহে ধরো এটা কারো বাবা, ঠিক আছে, এটা একজনের আব্বু, এটা একজনের আব্বু, ঠিক আছে। তাহলে তার দেহকোষ কয়টা? দেহকোষের সংখ্যা কয়টা? ডিপ্লয়েড। কিন্তু আমরা জানি যে মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি। তাহলে 46টি যখন ডিপ্লয়েড বা জোড়া বেঁধে থাকবে, তখন আমরা সেটাকে বলবো 23 জোড়া। মানব দেহে ক্রোমোজোম আছে 46টি বা 23 জোড়া। এটা একটা পুরুষ থেকে তৈরি হয় শুক্রাণু, পুরুষ ডিপ্লয়েড, শুক্রাণু হ্যাপ্লয়েড।
অর্থাৎ এই ক্ষেত্রে ক্রোমোজোম আছে কয়টা? 23টি। অর্থাৎ বাবার ছিল 46টা ক্রোমোজোম, কিন্তু বাবার শুক্রাণুতে আছে 23টা ক্রোমোজোম। বাবার শুক্রাণুতে আছে 23টা ক্রোমোজোম। এখন চলে আসি, এটা হচ্ছে একজনের মা, ধরো যে ছেলে নিয়ে আমরা ভাববো তার মা, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা তাকে মা বানাতে চাই, তাহলে এটা ধরো আমি একটু একটা ফ্রক পরায় দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে মা। তাহলে মায়ের দেহকোষ, এই মহিলা বানানোর জন্য একটু কি চুল দিয়ে দিই না, ঠিক আছে? এখন মেয়ে মেয়ে লাগতেছে, ঠিক আছে? মেয়ে মেয়ে লাগতেছে, তাহলে কি দেহকোষ। এখানেও কি ক্রোমোজোম কয়টা? 46টা বা 23 জোড়া, 23 জোড়া। এবং এখান থেকেও কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। এবং ডিম্বাণু যেহেতু হ্যাপ্লয়েড, এই ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে 23টি। এখন এর সাথে এর বিয়ে হইছে, বিয়ে হয়ে কি হবে? নতুন একটা বাবু তৈরি হবে। নতুন একটা কি তৈরি হবে? নতুন একটা বাবু তৈরি হবে, ঠিক আছে? তাহলে বাবু তৈরির জন্য কার কার মিলন হওয়া লাগবে? শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হওয়া লাগবে। তাহলে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন, এই প্রক্রিয়াকে আমরা বলবো নিষেক। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? নিষেক। এবং নিষেকের ফলে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলবো জাইগোট। নিষেকের ফলে কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো। এবং জাইগোটটা কি হলো? জাইগোটটা ডিপ্লয়েড হয়ে গেল। অর্থাৎ জাইগোটে ক্রোমোজোম সংখ্যা আবার কি হলো? 46টা হয়ে গেল, ঠিক আছে? এই 46টার মাঝখানে 23টা আসছে বাপ থেকে, এই 23টা আসছে মা থেকে। এটা হচ্ছে মূল কথা, যে জাইগোটে ক্রোমোজোম হচ্ছে 46টা এবং এই জাইগোটে 23টা ক্রোমোজোম আসছে বাপ থেকে, 23টা ক্রোমোজোম আসছে মা থেকে। ওকে, এতটুকু আমরা মাথায় রাখি। 23টা ক্রোমোজোম আসছে বাবা থেকে, 23টা ক্রোমোজোম আসছে মা থেকে, এতটুকু আমরা মাথায় রাখছি। এখন আমরা একটা কোষের কথা ভাববো, একটা কোষের নিউক্লিয়াস। এখানে ধরো মা থেকে আসা ক্রোমোজোম গুলোকে আমি সাদা কালার দিলাম, আর বাবা থেকে আসাগুলোকে কালো কালার দিব। তাহলে ধরো এগুলো হচ্ছে মায়ের ক্রোমোজোম, এরকম ভাবে সুন্দর মতো ছড়ানো ছিটানো অবস্থায় আছে। 2 3 4 5 6, ঠিক আছে। আর ধরলাম বাবার ক্রোমোজোম গুলোকে আমি হলুদ কালার দিলাম, তাহলে বাবার গুলো এরকম ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এরা কোনো গঠন বা কোনো সুনির্দিষ্ট আকৃতি লাভ করে নাই, এরা কোনো সুনির্দিষ্ট সজ্জায় নাই, ঠিক আছে? মানে ধরো একটা কোষের ভিতরে বাবার ক্রোমোজোম গুলো হলুদ, তাহলে ধরো হলুদ রঙেরটা হচ্ছে বাবা, এটা হচ্ছে বাবার ক্রোমোজোম, আর সাদা রঙেরটা হচ্ছে মায়ের ক্রোমোজোম। এরা সুনির্দিষ্ট কোনো কালার নেয়নি, ঠিক আছে? এরা সুনির্দিষ্ট কোনো আকৃতি নেয়নি। তাহলে বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে এখন যখন আমার জাইগোটিন দশায় আসছে, তখন কি ঘটিত হয়? তখন হোমোলোগাস ক্রোমোজোম একটি জোড়ার সৃষ্টি করে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কি? একটা ক্রোমোজোম মা থেকে আসতেছে, একটা ক্রোমোজোম বাবা থেকে আসতেছে। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু কোনো জোড়া নাই, এখানে কিন্তু সুন্দর মতো ছড়ানো ছিটানো অবস্থায় আছে। যখন জাইগোটিন দশা আসলো, তখন কি হইলো? তাহলে এটা হচ্ছে আমার জাইগোটিন, ঠিক আছে? জাইগোটিন। এই ক্ষেত্রে কি হচ্ছে? মা এবং বাবা আবার এক হবে বাবার ক্রোমোজোমের সাথে। এখন মায়ের যে ক্রোমোজোম, মা থেকে যেটা আসছিল, সেই ক্রোমোজোমটা কাছাকাছি চলে আসবে। অর্থাৎ জিনিসটা এখন কি হয়ে যাবে? মা বাবা কোষের ভিতরেও এক হয়ে যাবে। 2 3 4 5 6, তাহলে বাবার গুলা এখন কাছাকাছি একসাথে চলে আসলো, মায়ের গুলা একসাথে চলে আসলো। ঠিক আছে? এই যে এখন এরা কি বেঁধে গেল, দেখো এখানে কেমন ছড়ানো ছিটানো অবস্থায় ছিল, এখন এই ছড়ানো ছিটানো অবস্থাটা আর নাই। এরা একটা সুন্দর কাঠামোয় সজ্জিত হয়ে গেছে। এরা একটা কি কাঠামো সজ্জিত হয়ে গেছে? সুন্দর কাঠামোয় সজ্জিত হয়ে গেছে, যেখানে প্রত্যেকটা কাঠামোয় একটা ক্রোমোজোম আসছে বাবা থেকে, একটা ক্রোমোজোম আসছে মা থেকে, একটা আসছে বাবা থেকে, একটা আসছে মা থেকে, একটা আসছে বাবা থেকে, একটা আসছে মা থেকে। এই যে একটা ক্রোমোজোম মা থেকে আসলো, একটা ক্রোমোজোম বাবা থেকে আসলো, এই ক্রোমোজোম গুলো যেটা একটা একটার সাথে মিল আছে, এই ক্রোমোজোম গুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলোকে বলা হয় হোমোলোগাস
হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমের কি, একটি আসে বাবা থেকে, একটি বাবা থেকে, একটি মা থেকে, ঠিক আছে। এখানেও এরা হোমোলোগাস ক্রোমোজোম, এখানেও এরা হোমোলোগাস ক্রোমোজোম, কারণ এখানের একটাও বাবা থেকে আসছে, একটা মা থেকে আসছে, এখানেও একটা বাবা থেকে আসছে, মা থেকে আসছে। কিন্তু এখানে হোমোলোগাস ক্রোমোজোম গুলো কোনো সুনির্দিষ্ট বিন্যাসে যায় নাই, তারা কোনো সুনির্দিষ্ট বিন্যাসে যায় নাই, কিন্তু এই ক্ষেত্রে বাবারটা মায়ের সাথে অ্যাড হয়ে গেছে। প্রত্যেকটা একটা বাবার ক্রোমোজোম, একটা মায়ের ক্রোমোজোম, অর্থাৎ এই ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম গুলো, এই ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম গুলো একটা সুনির্দিষ্ট আকৃতি গঠন করছে। কি আকৃতি গঠন করছে? একটা বাবার আর একটা মায়েরটা মিলে একত্রে একটা আকৃতি গঠন করছে। এখানে দুইটা হয়েছে, দুইটা ক্রোমোজোম, দুইটার জন্য হচ্ছে বাই। এই যে দুইটা ক্রোমোজোম একটা মা থেকে একটা বাবা থেকে এসে এরা যখন একত্রে একটা জোট গঠন করছে, তখন সেই ক্রোমোজোমের জোটটাকে বলা হয় বাইভ্যালেন্ট। বাই মানে দুই, বাই মানে কি দুই, বাই মানে কি দুই, অর্থাৎ দুইটা ক্রোমোজোম, সবগুলাই হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। একটা বাবা থেকে আসে, একটা মা থেকে আসে। এই হোমোলোগাস ক্রোমোজোম যখন একসাথে জোড়া বাঁধে, তখন সেই ক্রোমোজোমের জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। বাই মানে দুই, বাই মানে কি দুই। এবং এই বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়া, বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়া বা জোড়া বাঁধার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় সিন্যাপসিস। সেই প্রক্রিয়াটাকেই বলা হয় সিন্যাপসিস, ঠিক আছে। তাহলে আবার আমি রিপিট করতেছি, নরমাল অবস্থায় কোষে একটা প্রত্যেকটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম আসে মা থেকে, একটা ক্রোমোজোম আসে বাবা থেকে, তাহলে একটা ক্রোমোজোম মা থেকে, একটা ক্রোমোজোম বাবা থেকে, এই ধরনের ক্রোমোজোম গুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। হোমো মানে সেম, লোগাস মানে যে জায়গায় জিন থাকে, ঠিক আছে। বাবার গুলা হোমোলোগাস, মায়ের গুলা হোমোলোগাস। এই জায়গায় কি হয়েছে, বাবার হোমোলোগাস গুলা এবং মায়ের হোমোলোগাস গুলা মিলে একটা জোড় গঠন করছে। এই জোড়টার নাম হচ্ছে বাইভ্যালেন্ট, এবং এই বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়াটার নামই হচ্ছে সিনাপসিস। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ছবিটা তোমরা দেখো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো, একটি পিতা হতে আগত, একটা মাতা হতে আগত একটা জোড়ার সৃষ্টি করে, এই জোড়াটাকে বলা হয়, জোড়াটাকে, প্রতিটি জোড়ার ক্রোমোজোম জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। এবং এই যে জোড় সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় সিনপসিস, এটাকেই বলা হয় সিনপসিস। ওকে, কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট সৃষ্টি হবে। দেখো, কোষে ধরো ক্রোমোজোম আছে 46টা, কোষে ধরলাম ক্রোমোজোম আছে 46টা, এরা প্রত্যেকে যদি একজন করে সঙ্গী বেছে নেয়, বাইভ্যালেন্ট তৈরি হবে কয়টা? বাইভ্যালেন্ট তৈরি হবে 23টা। কারণ এইটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট, এইটা আর একটা বাইভ্যালেন্ট, এটা হচ্ছে আরেকটা বাইভ্যালেন্ট, প্রত্যেকটা দম্পতি এক একটা বাইভ্যালেন্ট। তাহলে টোটাল বাইভ্যালেন্ট হবে কয়টা? বাইভ্যালেন্ট হবে 23টা। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এটা শেষ। নেক্সট ধাপটা হচ্ছে প্যাকাইটিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট শব্দগুলো কি কি, এটাও আমাদের খেয়াল করা লাগবে। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে টেট্রাড, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে কায়াজমা, এবং এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে ক্রসিং ওভার বা ক্রস ওভার। তাহলে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট 5টা শব্দ আমাদের রইল। তাহলে আসো আমরা এটা দেখি, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট শব্দগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখন চলে আসছো আমরা প্যাকাইটিনে। তাহলে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস কি কি? এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, টেট্রাড, কায়াজমা এবং ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভার, এই 5টা জিনিস আমাদের বোঝা লাগবে। ওকে, তো আসো এখন এই, হ্যাঁ সিকিউর জন্য কোনটা আমি বলে দিছি। হ্যাঁ, মিওসিসের এখন পর্যন্ত যা বলছি, এই যে এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এখন যেগুলো পড়াচ্ছি এটা সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আসো এখন এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে কি বোঝাচ্ছে আসলে এই জিনিসগুলো। তাহলে আমরা এখন, একটু আগে আমরা যে একটা বাইভ্যালেন্ট পাইছিলাম, আমরা একটা বাইভ্যালেন্ট নিব, একটা বাইভ্যালেন্টের ভিতরেই সবগুলা জিনিস ব্যাখ্যা করা সম্ভব।
তাহলে ধরো বাইভ্যালেন্ট, একটা বাইভ্যালেন্ট নেব, একটা বাইভ্যালেন্টে একটা আসছে বাপ থেকে আর একটা আসছে কোত্থেকে, মা থেকে। তাহলে এটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট, এটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট, এরা জোড়া বাঁধছে। এখন এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, দুইটাই কি, দুইটা এক একটা ক্রোমোজোম। তাহলে এটা আমরা লিখে রাখি, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। দুইটাই একটা করে ক্রোমোজোম। ক্রোমোজোম যখন ভাগ হয়, ক্রোমোজোম থেকে ভাগ হয়ে কি গঠিত হয়, একটা ক্রোমোজোম ভেঙে, একটা ক্রোমোজোম থেকে ক্রোমোজোমের যে খণ্ড তৈরি হয় সেই খণ্ডটাকে বলা হয় ক্রোমাটিড। একটা ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমাটিড তৈরি হয়। একটা ক্রোমোজোম ভেঙে কি তৈরি হয়, দুইটা ক্রোমাটিড তৈরি হয়। আমি যদি জিনিসটাকে একটু দেখাই, এটা যদি একটা ক্রোমোজোম হয়, এটা যদি একটা ক্রোমোজোম হয়, তাহলে কি হবে, এখান থেকে ক্রোমোজোমটা যখন বিভাজিত হবে সেখানে কি তৈরি হলো, দুইটা ক্রোমাটিড তৈরি হলো। এইটা একটা ক্রোমাটিড, ক্রোমাটিড 1, এবং এইটা আরেকটা ক্রোমাটিড, এইটা আরেকটা ক্রোমাটিড। তাহলে এটা হচ্ছে ক্রোমাটিড 2। তাহলে একটা ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমাটিড তৈরি হয়, একটা ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমাটিড তৈরি হয়। তাহলে এখন এই ক্ষেত্রে দ্বিতীয় কাহিনী কি ঘটবে, এই বাইভ্যালেন্ট, এটা এখনো কি বাইভ্যালেন্ট, জোর বেঁধে আছে। এই ক্রোমোজোমও বিভাজিত হবে, এই ক্রোমোজোমও বিভাজিত হবে। যখন এই ক্রোমোজোমটা বিভাজিত হবে তখন কি গঠিত হবে, একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড তৈরি হবে। ঠিক আছে, এবং এইটাও বিভাজিত হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, ক্রোমোজোম ছিল কয়টা এখানে, একটা বাইভ্যালেন্টের ভিতরে ক্রোমোজোম ছিল একটা, একটা বাইভ্যালেন্টের ভিতরে ক্রোমোজোম ছিল দুইটা। তাহলে একটা বাইভ্যালেন্টের ভিতরে ছিল 1 2, কিন্তু এখন ক্রোমাটিড হয়ে গেছে। ক্রোমাটিড হইছে কয়টা, ক্রোমাটিড হইছে একটা, দুইটা, তিনটা, চারটা। ক্রোমাটিড হয়ে গেছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে দুইটা ক্রোমোজোমের ভিতরে এখন ক্রোমাটিড কয়টা, ক্রোমাটিড হচ্ছে 4টা। অর্থাৎ এখানে ছিল ক্রোমোজোম ছিল দুইটা, যখন ক্রোমোজোম দুইটা ছিল সেই দশাটাকে আমরা বলছিলাম বাইভ্যালেন্ট। যখন এই জায়গায় ক্রোমোজোমটা বিভাজিত হয়ে 4টা ক্রোমাটিড তৈরি হইলো, এখানে সবগুলা কি, এখানে সবগুলা হচ্ছে ক্রোমাটিড। যখন 4টা ক্রোমাটিড তৈরি হইলো, এই 4 ক্রোমাটিডের দশাটাকে বলা হয় টেট্রাড। এই 4 ক্রোমাটিডের দশাটাকে বলা হয় টেট্রাড। টেট্রা মানে 4, টেট্রা মানে 4, টেট্রা মানে 4। এই কারণে 4 ক্রোমাটিডের এই দশাটাকে বলা হয় টেট্রাড। টেট্রা মানে 4। তাহলে এখানে কি হয়েছে, ক্রোমাটিড তৈরি হয়েছে। সিস্টার মানে বোন। এখানে এই ক্রোমাটিড নাম্বার 3 এবং ক্রোমাটিড নাম্বার 4 এরা একই ক্রোমোজোম থেকে আসছে। ক্রোমাটিড নাম্বার 1 এবং ক্রোমাটিড নাম্বার 2 একই ক্রোমোজোম থেকে আসছে, ফলে এরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, 3 এবং 4 এরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এবং 1 এবং 2 এরাও পরস্পরের সিস্টার ক্রোমাটিড, কারণ এরা প্রত্যেকেই একই ক্রোমোজোম থেকে আসছে। কিন্তু এখন যদি আমি বলি তোমাকে, ক্রোমোজোম 4, ক্রোমাটিড 4 এবং ক্রোমাটিড 1 এরা দুইটা আলাদা ক্রোমোজোমের। ক্রোমাটিড 3 এবং ক্রোমাটিড 2 এরা আলাদা ক্রোমোজোমের। তাহলে যেই ক্রোমোজোমগুলো, যে ক্রোমাটিডগুলো আলাদা আলাদা ক্রোমোজোমের, যেমন 3 1, 3 নাম্বার এবং 1 নাম্বার, এরা পরস্পরের নন সিস্টার, কারণ এরা একটা ক্রোমোজোম থেকে তৈরি হয় না, এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। তারপরে 3 2 এরাও নন সিস্টার ক্রোমাটিড। 4 1 এরাও নন সিস্টার ক্রোমাটিড। 4 2 এরাও নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার ক্রোমাটিড কে কে, 3 4 এরা সিস্টার ক্রোমাটিড, 1 2 এরা সিস্টার ক্রোমাটিড। এইটা বাদে অন্যগুলো, যেমন 4 আর 1 এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, 3 1 এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, 4 2 এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, 3 2 এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। তাহলে নন সিস্টার ক্রোমাটিডটাও আমরা বুঝে গেলাম। তাহলে আমরা নন সিস্টার ক্রোমাটিড বুঝলাম, সিস্টার ক্রোমাটিড বুঝলাম, আমরা কি বুঝলাম, আমরা এই ক্ষেত্রে বুঝে গেলাম কি,
আমরা এই ক্ষেত্রে টেট্রাডটাও বুঝে গেলাম। এখন আমরা কোনটা বুঝবো? এখন আমরা বোঝার চেষ্টা করব কায়াজমা। তাহলে চলো এখন আমরা কায়াজমাটা বোঝার চেষ্টা করি। কায়াজমা বোঝার জন্য আমি একটু এই জায়গাতে আসবো। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে একটা ক্রোমাটিড, এইটা হচ্ছে আমার আরেকটা ক্রোমাটিড। ঠিক আছে, তো ক্রোমাটিডটাকে আমি এইভাবে না এঁকে আমি একটু অন্যভাবে আঁকবো। একটু খেয়াল করো, একটু বাঁকায় আঁকতেছি আমি। হ্যাঁ, একটু বাঁকায় আঁকতেছি। তাহলে ধরো এটাও একটা ক্রোমাটিড, এইটাও একটা ক্রোমাটিড, এরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড। 1 2 এরকম নাম্বার দিলাম। আবার সাদাটা নেই। এবং এটাকেও আমরা এইভাবে আঁকলাম। ক্রোমাটিডটাকে আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এইভাবে আঁকলাম। তাহলে দেখো এই দুইটাই হচ্ছে ক্রোমাটিড। তাহলে 3 এবং 4, দেখো 2 এবং 3 এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। 2 3 এরা কিন্তু নন সিস্টার ক্রোমাটিড, এরা কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। এদের মাঝখানে দেখো এই জায়গাটাতে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মাঝখানে সংযোগ স্থাপন হয়েছে। এই দুইটা জায়গায় এদের মাঝখানে সংযোগ স্থাপন হয়েছে এবং এই সংযোগটা অনেকটা দেখতে ইংরেজি বর্ণ এক্স এর মতো। এই সংযোগটা দেখতে কেমন? অনেকটা ইংরেজি বর্ণ এক্স এর মতো। এবং কোনো কিছু যখন দেখতে ইংরেজি বর্ণ এক্স এর মতো হয় তখন সেটাকে আমরা বলি কায়াজমা। তখন আমরা সেটাকে বলি কি? কায়াজমা। কায়াজমা মানে দেখতে এক্স এর মতো, সেটাকে বলবো কায়াজমা। তাহলে দুইটা নন সিস্টার ক্রোমাটিড যখন পরস্পরের সাথে যুক্ত হয় এবং এক্স এর ন্যায় আকৃতি গঠন করে সেটাকে আমরা বলবো কায়াজমা। এবং সর্বশেষ ধাপ সেটাকে বলা হয় ক্রসিং ওভার। সর্বশেষ ধাপটা সেটা হচ্ছে ক্রসিং ওভার। এই ক্ষেত্রে যে সকল জায়গায় কায়াজমা গঠিত হয়েছিল সেই সকল জায়গায় বিনিময় ঘটে। কিরকম বিনিময় ঘটে আমরা একটু হলেই এখনই দেখতে পারব। যেখানে কোনো টাচ হয় নাই সেখানে কোনো বিনিময় নাই, ফলে দেখো 4-এ কোনো বিনিময় নাই। কিন্তু বিনিময় হবে কোথায়? যে সকল জায়গায় টাচ হয়েছিল সেই সকল জায়গায় বিনিময় সংঘটিত হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখি এই জায়গাতে বিনিময় সংঘটিত হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় ক্রোমোজোমের আদান প্রদান সংঘটিত হয়ে গেছে। তাহলে এটা ছিল এরকম। তাহলে দেখো ক্রোমাটিড 1 এবং ক্রোমাটিড 4-এ কোনো বিনিময় হয় নাই। যে জায়গায় কায়াজমা গঠিত হয়েছিল সেই জায়গায় কি হয়েছে? একটা ক্রোমোজোমের জিনিস অন্য আর একটা ক্রোমোজোমে চলে গেছে, একটা ক্রোমোজোমের জিনিস অন্য আর একটা ক্রোমোজোমে চলে গেছে। অর্থাৎ এই জায়গায় কি হয়েছে? ক্রস হয়েছিল। এই জায়গায় কি হয়েছিল? যখন টাচ হয়েছিল ক্রস হয়েছিল। এখন কি হয়ে গেছে? একটা জিনিস আরেকটা জায়গায় চলে গেছে, ক্রস হয়ে ওভার হয়ে গেছে। ফলে এই কাহিনীটাকে আমরা বলবো ক্রসিং ওভার। এই কাহিনীটাকে আমরা কি বলবো? ক্রসিং ওভার। ঠিক আছে, আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো, ক্রসিং ওভারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কিন্তু এই জায়গায় বুঝে গেছি। ওকে, তারপরে আমরা এইদিকে আগায় আসি। এখন আমরা চলে আসব ডিপ্লোটিন। এখন আমরা চলে আসব কোন দশায়? ডিপ্লোটিন দশায়। ঠিক আছে, ডিপ্লোটিনের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি কি জিনিস আমার জানা লাগবে? একটা জিনিস হচ্ছে লুপ। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে কি? লুপ। আরেকটা জিনিস কি? প্রান্তীয়করণ। একটা জিনিস হচ্ছে লুপ, আরেকটা জিনিস হচ্ছে প্রান্তীয়করণ। তাহলে এই দুইটা জিনিস আমাদের জানা লাগবে, লুপিং এবং প্রান্তীয়করণ। তাহলে ডিপ্লোটিনে আমাদের কি জানা লাগবে? লুপ এবং প্রান্তীয়করণ। প্রান্তীয়করণ কিচ্ছু না। প্রান্তীয়করণ জিনিসটা হচ্ছে এই কায়াজমাটা যখন যে দেখো দুইটা কায়াজমার মাঝখানে যে ফাঁকা জায়গাটার সৃষ্টি হয় বিকর্ষণের জন্য, সেই ফাঁকা জায়গাটাকেই বলা হয় লুপ, বাংলায় সেটাকে বলা হয় ফাঁস। ঠিক আছে, যখন কায়াজমা থাকে দুইটা, যখন দুইটা কায়াজমা থাকে তখন জিনিসটা কেমন দাঁড়ায়? তখন জিনিসটা দাঁড়ায় আসলে এরকম। যখন দুইটা কায়াজমা থাকে জিনিসটা দাঁড়ায় এরকম। এবং সেই জায়গায় যে লুপ বা ফাঁস তৈরি হয় সেই জায়গায় প্রত্যেকটা কোণ আসলে থাকে 90 ডিগ্রি। দেখো জিনিসটা একটা রম্বসের মতো হয়েছে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, কিন্তু
যদি কায়াজমা থাকে একটা, যদি কায়াজমা থাকে কয়টা? একটা, তাহলে জিনিসটা কেমন হবে? আমি সেটা যদি একটু তোমাকে এঁকে দেখাই, তাহলে জিনিসটা কেমন হবে? যদি কায়াজমা থাকে একটা, তাহলে এই জায়গায় কোনো কায়াজমা নাই, ফলে এই জায়গায় যখন বিকর্ষণ হতে থাকবে, এই বিকর্ষণের কারণে এ কিন্তু অনেক দূর চলে যাবে, এবং অনেক দূর চলে গিয়ে সেই অবস্থাটা কেমন হবে? যখন একটা কায়াজমা থাকবে তখন সে কিন্তু পুরোপুরি এই দিকে চলে আসতে পারবে, সেই কায়াজমাটা কিন্তু এই বরাবর চলে আসতে পারবে বিকর্ষণের কারণে। অর্থাৎ কায়াজমাটার মাঝখানে তখন কোণের পরিমাণ হয়ে যাবে 180 ডিগ্রি। সুতরাং এইটাই বুঝাতে চাইছি, যখন কায়াজমা থাকবে সংখ্যায় 2টা তখন কোণ হবে 90 ডিগ্রি, আর যখন কায়াজমা থাকবে একটা কোণ হবে 180 ডিগ্রি। বাস এতটুকু হচ্ছে আমাদের মূল পড়া বা মূল ঘটনা, যেটা আমাদের জানা দরকার। তাহলে আমরা ডিপ্লোটিন আমাদের মূল পড়াটুকু আমরা কভার করতে পারছি ইনশাআল্লাহ। সো দ্যাটস এ ভেরি গুড থিং, আমাদের মূল পড়াটা আমাদের কভার হয়ে আসছে। সো এখন আমরা আমাদের নেক্সট টপিকটাতে যাব, এবং সেইটা আমরা এখন পড়ে ফেলবো। দাঁড়াও, আমি তোমাদের একটু কোনো কমেন্ট থাকলে তোমরা, প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, নো প্রবলেম। তাহলে চলো এখন আমরা এতটুকু অংশটুকু চলে আসি। দেখো, যেমন 2 বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণে অবস্থান করে, যখন কায়াজমা 2টা আর যদি একটি মাত্র কায়াজমা থাকে, এই কোণটা হবে 180 ডিগ্রি, কারণ তখন অনেক দূরে চলে যাবে। এবং সর্বশেষ ধাপ, সেটাকে বলা হয় ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস মানে কি? এই ক্ষেত্রে তখন কি হয়ে যায়? এই যে ক্রোমোজোমের জোড়টা, সেটা তখন দূরে দূরে চলে যায়, তখন সেটা দূরের দিকে চলে যায়, সেটা তখন বিপরীত মেরুর দিকে চলে যায়। এই ধাপে কি হয়? নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলাপও অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে? এবং প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। এই শব্দটা ইম্পর্টেন্ট। প্রান্তীয়করণ শুরু হয় ডিপ্লোটিনে, প্রান্তীয়করণ চলতে থাকে ডায়াকাইনেসিসে। তাহলে এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য মনে রাখা লাগবে। প্রান্তীয়করণ চলতে থাকে কোথায়? তাহলে এটা হচ্ছে আমাদের সেই স্লাইডে আমরা অ্যাড করে নিব। ডায়াকাইনেসিস, প্রান্তীয়করণ চলতে থাকে এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়। তাহলে এখানে যা পড়লাম এটাই কিন্তু আমাদের মূলত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখানে যা পড়লাম, এতটুক যা পড়লাম, এটাই আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং ভেরি শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোথ ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। এরপরের যে ধাপগুলো আছে সেগুলো সাধারণত কখনোই পরীক্ষাতে আসে না, ঠিক আছে? এবং এইটা সাধারণত আমাদের একদম অন্য যে ধাপ মাইটোসিস যে পড়ছিলাম, অনেকটা মাইটোসিসের মতোই। এই ক্ষেত্রে শুধু আমরা কিছু স্পেসিফিক লাইন মনে রাখবো, যেমন মেটাফেজ 1, এই মেটাফেজটা কেমন? একদম মাইটোসিসে যে মেটাফেজ হয় সেটার মতোই, খালি পার্থক্যটা কোথায়? এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, এটা শুধু একটা মাত্র পার্থক্য। যেখানে মাইটোসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাচ্ছিল, বাস এতটুকু পার্থক্য। আর অ্যানাফেজ 1 এইটাও মাইটোসিসের অ্যানাফেজের মতো। সেই ক্ষেত্রে কি হয়? সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী, ঠিক আগের মতো, এবং যে সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক গঠন পাওয়া গেছিল, এই ক্ষেত্রেও ঠিকই একই রকম গঠন পাওয়া যায়, অর্থাৎ মোটামুটি সেম অ্যাজ মাইটোসিসের মতো। এই কারণে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আমার এই মিওসিস 1 এর প্রোফেজ 1, বাকিগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। যেমন টেলোফেজ 1 এ কি হয়? টেলোফেজ 1 এ কি হয়ে যায়? এর চারপাশে আবার নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস আবার পুনরায় চলে আসে, এবং ক্রোমোজোমগুলো কি হয়ে যায়? পুনরায় শুরু হয়ে যায়। সে কি করে? সে পানি শুষে নেয়, সে পানি শুষে নিয়ে আবার ছোট হয়ে যায়। তারপরে আমরা চলে যাব কোন দশায়? ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস 1। এই জায়গাতে কি হয়? এটা হচ্ছে প্রথম নিউক্লিয়ার এবং দ্বিতীয় নিউক্লিয়ার বিভাজনের মধ্যবর্তী সময়, বা মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী সময়। এই জায়গায় কি কি তৈরি হয়? প্রয়োজনীয় আরএনএ এবং প্রোটিন তৈরি হয়। মনে রাখতে হবে এই জায়গায় ডিএনএ এর প্রতিরূপ সৃষ্টি হয় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএ প্রতিরূপ তৈরি হয় কখন? ডিএনএ প্রতিরূপ তৈরি হয় ইন্টারফেজে, ফেজের এস ধাপে।
কখনোই কখনোই সেটা ইন্টারকাইনেসিসে তৈরি হবে না। এটা আমাদের মাথায় রাখা লাগবে। ডিএনএ প্রতিরূপ তৈরি হবে ইন্টারফেজের এস ধাপে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিওসিস 2 বা দ্বিতীয় মায়োসিস বিভাজন, এখানে কি হয়, জাস্ট 2টা থেকে 4টা কোষ তৈরি হয়। তাহলে এইটা আসলে একটা মাইটোসিস। মিওসিস 2টা আসলে একটা মাইটোসিস। প্রোফেজ 2, এটার ক্ষেত্রে কি হয়, এটা ছোট ধাপ এবং এটার ধাপের শেষেও আমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি হয়ে যায়। এগুলো প্রোফেজ 1 বাদে, প্রোফেজ 1 বাদে অন্যগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না। বারবার বলতেছি, প্রোফেজ 1 বাদে বাকিগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না। এইটা মাথায় ঢুকায় রাখো, বাকিগুলো আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না, বা সেগুলো আমাদের পরীক্ষায় কখনোই আসবে না। তাহলে মেটাফেজ 1 এর সাথে মেটাফেজ 2 এর পার্থক্য, মেটাফেজ 1 এ ক্রোমোজোম গুলো আলাদা হয় নাই, কিন্তু মেটাফেজ 2 এ ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যায়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়। ঠিক আছে? এবং অ্যানাফেজ 2 এইটাও অ্যানাফেজ 1 এর মতো, এবং টেলোফেজ 2 সেটাও টেলোফেজ 1 এর মতো। খুব বেশি ইম্পর্টেন্ট তেমন কিছু না। এই ক্ষেত্রে শুধু দাগানো লাইনগুলো পড়লেই এনাফ। এই ক্ষেত্রে শুধু দাগানো লাইনগুলোই পড়বো, এবং এই ক্ষেত্রে ক্রোমোজোম গুলো সম্প্রসারিত হয়, সেম কাহিনীগুলোই আবার হতে থাকে। তাহলে এই জিনিসটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং সবার শেষে কি হয়ে যায়, সাইটোকাইনেসিস 2 বলে অনেক সময় এই ধাপটাকে। এই ধাপে কি হয়ে যায়, একটি মাতৃকোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। এটা তো আমরা জানি। ঠিক আছে, এটা আমরা জানি। এখন আসবো মায়োসিসের গুরুত্ব। মায়োসিসের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। এটা থেকে সিকিউতে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, খুবই বেশি। তাহলে কিন্তু আমরা মোটামুটি সবকিছু পড়ে ফেলছি। যেমন জনন কোষ সৃষ্টি, ডিপ্লয়েডে জনন কোষ সৃষ্টি হয়েছে কোন প্রক্রিয়ায়, মিওসিসের মাধ্যমে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, যেমন আমরা যে ছকটা পড়ছিলাম, 2n থেকে যখন n হয়েছিল তখন কি হয়েছে, আবার এর সাথে নতুন n যুক্ত হয়ে 2n গঠিত হয়েছে। অর্থাৎ 2n কিন্তু 2nই আছে, অর্থাৎ চেঞ্জ হচ্ছে না। ক্রোমোজোমের নাম্বারটাকে ধ্রুব রাখার জন্য এটা ইম্পর্টেন্ট। আবার যখন n জীব তৈরি করতে যাই তখন কি হয়েছিল, n প্লাস n থেকে হয়েছিল 2n, সেই 2n এ মিওসিস হয়ে হয়েছিল আবার n, এবং এই nটাই মূল দেহ কোষের গঠন ছিল। এটা কোথায় আমরা পড়ছি, এটা এই জায়গাতে আমরা কিন্তু সুন্দর মতো পড়ে আসছি। এই যে এই জায়গাটাতে, যে দেখো এই কারণে জাইগোটে 2n আছে, মূল দেহেও 2n হয়েছে, অর্থাৎ আমরা 2n জীবে পরিণত হয়েছি। আর হ্যাপ্লয়েডের ক্ষেত্রে দেহকোষ ছিল n এবং জাইগেট ছিল 2n, অর্থাৎ এই জায়গায় মিওসিস হওয়ার মাধ্যমে সে আবার দেহকোষে সমান সংখ্যক ক্রোমোজোম পেয়েছে। এটা আমাদের মনে রাখা লাগবে, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, আমি যদি আমার দেহে ক্রোমোজোম আছে 2 পেয়ার 46টা, কোনো কারণে আমার দেহে ক্রোমোজোম হয়ে গেল 46 দুগুণে কত, 46 দুগুণে কত হয়ে, 46 দুগুণে 92টা। আমার কোষে যদি 92টা ক্রোমোজোম চলে আসে, আমি তো আর মানুষ থাকবো না, আমি তখন কি হয়ে যাব, আমি তখন অমানুষ হয়ে যাব। তাহলে আমার ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকার মাধ্যমে আমাদের প্রজাতির সংখ্যাটা ঠিক থাকে। বৈচিত্র্যের সৃষ্টি, বৈচিত্র্যের সৃষ্টি হয় একটা কাহিনীর মাধ্যমে, এবং সেই বৈচিত্র্যের কাহিনীটা হয় ক্রসিং ওভারের মাধ্যমে। ক্রসিং ওভারের মাধ্যমে। তাহলে ক্রসিং ওভারের মাধ্যমে কিভাবে এই কাহিনীটা ঘটে, আমরা যদি একটু আমাদের স্লাইডগুলোর দিকে যাই। এই জায়গায় ক্রসিং ওভার নাই, এই জায়গায় ক্রসিং ওভার আছে। দেখো, এটা হচ্ছে নতুন জীবের বৈশিষ্ট্য, বা নতুন জীবের ক্রোমোজোম হবে এমন। এই জায়গায় কি আছে, কিছু বাবার ক্রোমোজোম আছে, আবার সাথে এই জায়গায় কি আছে, বাবার ক্রোমোজোমও আছে, আবার মায়ের ক্রোমোজোমও আছে। অর্থাৎ এই জায়গায় বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোমের মিক্স হয়েছে। বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোম মিক্স হওয়া মানে এই ক্ষেত্রে বাবার জিন এবং মায়ের জিন এই দুইটাও মিক্স হয়েছে, এবং এই দুইটা জিন মিক্স হয়ে নতুন জিন তৈরি হয়েছে, যা আগে ছিল না, নতুন একটা বৈশিষ্ট্য এই ক্ষেত্রে আবির্ভাব হয়েছে। এই কারণে আমাদের সন্তান, যে তোমাদের বাবা মার সাথে দেখবা যে তোমার চেহারা কিন্তু মিল নাই, হুবহু মিল নাই। কারণ কি, ক্রসিং ওভার হয়েছে, তোমার বাবার বৈশিষ্ট্য এবং মায়ের বৈশিষ্ট্য মিলে নতুন একটা বৈশিষ্ট্যের উদ্ভব হয়েছে। এই কারণে আমাদের কি বৈশিষ্ট্য বজায় থাকে, আমাদের বৈচিত্র্য সৃষ্টি হয়। ঠিক আছে, তারপরে দেখো অভিব্যক্তি। ঠিক আছে, অভিব্যক্তি, মিওসিস মানে বৈচিত্র্য, আর বৈচিত্র্য হচ্ছে অভিব্যক্তির ধারা এবং প্রবাহ। অভিব্যক্তি হচ্ছে ভেরিয়েশন। এই পৃথিবীতে এক একজন যে এক এক রকম, এইটাই হচ্ছে অভিব্যক্তি। তোমার ভাই এবং তোমার বোন দুইজন দেখতে, তোমরা দুইজনও দেখতে হুবহু এক না, আনলেস ইউ আর টুইন্স,
টুইনের ব্যাপার আলাদা, কিন্তু নর্মাল অবস্থায় তোমার ভাই এবং তোমার বোন তোমরা দুজনে দেখতে হুবহু এক না, কাছাকাছি থাকতে পারো কিন্তু হুবহু এক না। অর্থাৎ এইটার মাধ্যমে আলটিমেটলি কি আসতেছে, বৈচিত্র্য আসতেছে। ভাইয়া যে ক্লাসটুকু মাঝখানে কাটা পড়ছে ওইটা কোথায় পাবো? চুমকি এটা আমরা যে গ্রুপে আছে, এটা গ্রুপে তুমি রেকর্ডেড ভিডিওটা দেখো, এটা থাকবে, এটা আমাদের চ্যানেলে থাকবে, এটা ইউটিউবে আপ দেওয়া হবে, সেই জায়গাতে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, গ্যামেট সৃষ্টি হচ্ছে এই প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি হচ্ছে, এটা আমরা জেনে গেছি। যৌনুক্রম, ঠিক আছে, যৌনুক্রম জিনিসটা কি? দেখো একটা জীবে ডিপ্লয়েড দশা আছে এবং সেই জীবে একটা হ্যাপ্লয়েড দশাও আছে। অর্থাৎ প্রত্যেকটা জীবে কি থাকে, হ্যাপ্লয়েড দশাও থাকে, ডিপ্লয়েড দশাও থাকে। আবার কি হয়, হ্যাপ্লয়েড দশা থেকে জীবটা আবার ডিপ্লয়েড দশায় ফেরত আসে। অর্থাৎ একটা জীবের হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার মাঝখানে যে সম্পর্ক বা যে চক্র, সেটাকেই বলা হয় যৌনুক্রম। একটা জীবের ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশার মাঝখানে যে সম্পর্ক, সেটাকেই বলা হয় যৌনুক্রম। ইংরেজিতে এটাকে বলা হয় অল্টারেশন অফ জেনারেশন। অল্টারেশন অফ জেনারেশন। তাহলে একটা জীবের ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশার মাঝখানে যে সম্পর্ক, এটাকেই বলা হয় যৌনুক্রম। এটা আমরা যখন আরো অন্যান্য অধ্যায় পড়বো, যৌনুক্রম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং মেন্ডেলের সূত্র, এটা আমরা ডিটেলস পড়বো জুওলজির 11th চ্যাপ্টারে। ঠিক আছে, ফলে এটা নিয়ে আমরা একদমই টেনশন করব না। ঠিক আছে, এটা আমরা পড়ে গেলাম। এখন ক্রসিং ওভার আছে। ক্রসিং ওভার আমরা পড়ে ফেলছি, ভালো মতোই পড়ে ফেলছি, এবং ক্রসিং ওভারটাও সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ক্রসিং ওভার আমরা পড়ে ফেলছি। ক্রসিং ওভার হয় কার মাঝখানে? সবার আগে লাগবে কি, এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম। ক্রোমোজোমের দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মাঝে বিনিময় হওয়াটাকেই বলা হয় ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভারের ফলেই নতুন সমন্বয় তৈরি হয়। ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন থমাস অ্যান্ড মর্গান। তিনি সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদে এই ক্রসিং ওভার আবিষ্কার করেন। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা কি হয়, ভাঙ্গা লাগে এবং জোড়া লাগানো লাগে। মনে রাখবা, ডিএনএ যে জায়গায় জোড়া লাগাও না কেন, ডিএনএ জোড়া লাগানো, ডিএনএ জোড়া লাগানো মানেই কি, আসলে ডিএনএ মিলে গঠন করে ক্রোমোজোম। ডিএনএ জোড়া লাগানো বা ক্রোমোজোম জোড়া লাগানো, এটার জন্য দায়ী হচ্ছে একটা এনজাইম। এটার জন্য দায়ী হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমটার নাম হচ্ছে কি? এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ। তাহলে ডিএনএ বা ক্রোমোজোম জোড়া লাগানোর জন্য দায়ী যে এনজাইম, সেটার নাম হচ্ছে লাইগেজ। আমরা একটা বায়োলজির আরেকটা সূত্র মনে রাখবো, কোন শব্দের শেষে যদি এএসই থাকে তাহলে সেটা এনজাইম। চোখ বন্ধ করে, যে কোনো শব্দের শেষে যদি এএসই থাকে সেটা একটা এনজাইম। এবং কোন শব্দের শেষে যদি ওএসই থাকে, কোন শব্দের শেষে যদি ওএসই থাকে, সেটা একটা কার্বোহাইড্রেট বা শর্করা। এই দুইটা কথা আমরা ভালো মতো খেয়াল রাখবো। দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, বাট অধিকাংশ ক্ষেত্রে এটা সত্য। কোন শব্দের শেষে যদি এএসই থাকে সেটা এনজাইম, কোন শব্দের শেষে যদি ওএসই থাকে সেটা একটা কার্বোহাইড্রেট। তাহলে ডিএনএ জোড়া লাগানোর এনজাইমটা হচ্ছে লাইগেজ। তাহলে ডিএনএ কাটারও তো একটা এনজাইম লাগবে। ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ কে ভাঙার জন্য যে এনজাইমটা দায়ী, সেটা আসলে কাকে ভাঙে? নিউক্লিক অ্যাসিডকে ভাঙে। ফলে এই এনজাইমটার নাম হচ্ছে নিউক্লিয়েস। এই এনজাইমটার নাম হচ্ছে কি? নিউক্লিয়েস। যে এনজাইম ডিএনএ কে ভাঙতে পারে সেই এনজাইমটার নাম হচ্ছে নিউক্লিয়েস। কিছু কিছু নিউক্লিয়াস বডির ভিতরে এমনিই তৈরি হয়, যেটা বডির ভিতরেই তৈরি হয়, যেটা বাহ্যিকভাবে আনা লাগে না, সেটাকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস। যেটা বডির ভিতরে এমনিই তৈরি হয়। এন্ডো, এন্ডো মানে ভেতরে। এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভেতরে। আর ধরো এই ডিএনএ কাটার জন্য আমি একটা এনজাইম তৈরি করছি, সেই এনজাইমটা বাইরে থেকে আনছি। সেই এনজাইমটা কোত্থেকে আনছি? বাহির থেকে আনছি। ডিএনএ ভাঙার জন্য এনজাইম,
ডিএনএ ভাঙার জন্য এনজাইম, তাহলে নামের শেষে কি থাকবে? নিউক্লিয়েস। নামের শেষে কি থাকবে? নিউক্লিয়েস। কিন্তু ভাঙার জন্য এনজাইমটা আমি বাহির থেকে আনছি, ফলে এনজাইমটার নাম হবে এক্সোনিউক্লিয়েস। সেই এনজাইমটার নাম হবে এক্সোনিউক্লিয়েস, যেই এনজাইমটা আমার বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা লাগছে। এক্সো শব্দের অর্থ হচ্ছে বাহির, এই এক্সোনিউক্লিয়াসের অপর নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এটা আমি উপরে লিখি, এক্সোনিউক্লিয়াস এর অপর নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এইটা নিয়ে আমরা ডিটেলস পড়বো কোথায়? এই রেস্ট্রিকশন এনজাইমের ডিটেলস পড়বো আমরা বোটানির 11th চ্যাপ্টারে। সেখানে রেস্ট্রিকশন এনজাইমের উপরে আলাদা পড়া আছে, ঠিক আছে? বা ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা এবং ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষার মধ্যে পার্থক্য কি? একই জিনিস আপু, একই জিনিস। ধ্রুব রাখা মানে কি? তোমার হচ্ছে দেহ কোষে আছে 2n, আমার প্রত্যেকটা কোষে আছে 2n। এখন আমার বাবুর দেহের প্রত্যেকটা কোষেও তো 2n ক্রোমোজোম রাখা লাগবে। আমার দেহে যদি 46টা ক্রোমোজোম থাকে, আমার বাবুর দেহেও তো 46টা ক্রোমোজোম রাখা লাগবে, তাই না? এইটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, আর এইটাই ক্রোমোজোমের সমতা রক্ষা করা। একই জিনিস, ঠিক আছে? আলাদা কোনো জিনিস না। ওকে, হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম। তাহলে আমরা ভাঙার জন্য যে এনজাইমটা, সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, কারণ এটা নিজে থেকেই তৈরি হয়, বাইরে থেকে আনা লাগে না। আর পুনরায় জোড়া লাগানোর জন্য যে এনজাইম, সেটা হচ্ছে লাইগেজ এনজাইম, ঠিক আছে? সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। এইটা আমরা পড়ে ফেলছি, কায়াজমা আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? এই যে এই ছবিটা দিতে পারলেও এনাফ। ক্রসিং ওভারের গুরুত্ব, এই একটু আগে মিওসিসের যা গুরুত্ব পড়ছি সেইগুলোই এই জায়গায় চলে আসছে। মিওসিসের গুরুত্বগুলোই ক্রসিং ওভারের গুরুত্ব, এবং ক্রসিং ওভারের গুরুত্ব সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু মিওসিসের গুরুত্ব পড়লে এটা অটোমেটিক পড়া হয়ে যায়। যেমন এই ক্ষেত্রে সবার আগে কি পরিবর্তন হয়? জিনগত পরিবর্তন হয়। জিন, একটা জিন কি নিয়ন্ত্রণ করে? একটা জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ফলে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হওয়ার ফলে কখনো কখনো কি তৈরি হতে পারে? নতুন প্রজাতি তৈরি হতে পারে। নতুন প্রজাতি তৈরি হলে কি লাভ হইতে পারে? নতুন প্রকরণ তৈরি হইতে পারে, এবং এটার ফলে উন্নতি সাধিত হইতে পারে। তাহলে কি ক্রসিং ওভারের ফলে হয়? জিনগত পরিবর্তন, জিনগত পরিবর্তনের ফলে হয় বৈশিষ্ট্যগত পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তনের ফলে অনেক সময় পাওয়া যায় নতুন প্রজাতি এবং নতুন প্রকরণ। এবং এই নতুন প্রকরণ সবসময় কি সাধনে করে? উন্নতি সাধন করে। তাহলে এটা নিয়ে কাজ হয় কোথায়? প্রজনন বিদ্যায় এটা নিয়ে কাজ করা যায়। এটা নিয়ে কাজ কোথায় করা যায়? গবেষণায়ও ক্রসিং ওভার নিয়ে কাজ করা যায়। ওকে, এবং ক্রোমোজোমে জিনের অবস্থান, ধরো তোমার চুলের জিন, তোমার চুলের রঙের জন্য দায়ী জিন এই ক্রোমোজোমের কোথায় আছে সেটা খুঁজে বের করা যাবে। এবং জেনেটিক ম্যাপ, আমার দেহে কি কতগুলো জিন আছে, একটা মানুষের ক্রোমোজোমে কি পরিমাণ জিন আছে সেটা কিন্তু বের করা যাবে। ভাই কায়াজমাটা আরেকটু রিপিট করেন, ঠিক আছে ভাই? প্রকরণ আর পরিব্যক্তির মধ্যে পার্থক্য কি? সুন্দর কোশ্চেন, আমি তোমার সেকেন্ড কোশ্চেনের উত্তর আগে দিচ্ছি, ঠিক আছে? প্রকরণ, প্রকরণ জিনিসটা হচ্ছে তুমি একরকম, তোমার ভাই আরেক রকম, তোমার আমি দেখতে আরেক রকম, আমার ভাইয়া দেখতে আরেক রকম, তোমার মাইনুল ভাই দেখতে আরেক রকম, তোমার রিজভি ভাই দেখতে একরকম, আমরা কেউই দেখতে একরকম না, কিন্তু আমাদের একটা কমন পরিচয় আছে, আমরা মানুষ। আমরা সবাই কি? মানুষ। আমরা সবাই হচ্ছে মানুষ। এই সবাই মানুষ, কিন্তু সবাই দেখতে আলাদা আলাদা, কিন্তু কেউ অ্যাবনর্মাল না। তোমার মাইনুল ভাই অ্যাবনর্মাল না, আমিও অ্যাবনর্মাল না, তুমিও অ্যাবনর্মাল না। এই যে বৈশিষ্ট্যটা, এটাকে বলা হয় প্রকরণ, বা ইংরেজিতে বলে ভেরিয়েশন। এটা কি ইংরেজিতে বলে? ভেরিয়েশন। এটাকে ইংরেজিতে বলে ভেরিয়েশন। তাহলে প্রকরণের ইংরেজি হচ্ছে ভেরিয়েশন। প্রকরণের ইংরেজি হচ্ছে ভেরিয়েশন। কিন্তু পরিব্যক্তি, এটার ইংরেজি হচ্ছে মিউটেশন। এই ক্ষেত্রে কি হলো? আমার দেহের বৈশিষ্ট্য কন্ট্রোল করে একটা জিন, এই জিনে কোনো স্থায়ী পরিবর্তন হইল, অর্থাৎ জিন যেমন হওয়ার কথা ছিল সেরকম হইল না, একটা স্থায়ী পরিবর্তন হয়ে গেল। এই স্থায়ী পরিবর্তনের ফলে আমার চুলের রং, আমার চুলের রং হওয়ার কথা ছিল কালো, সেখান থেকে আমার চুলের রং, এই স্থায়ী পরিবর্তনের জন্য আমার চুলের রং কালো থেকে সাদা হয়ে গেল।
না সাদা দিব না, সাদা তো এমনিও হইতে পারে, তখন ই হবে। ধরো কালো থেকে আমার চুলের রং সবুজ হয়ে গেল, এখন তোমার অন্য কারো চুলের রং সবুজ না, আমার চুলের রং একা সবুজ হয়ে বসে আছে। এটা কি ডিএনএ বা জিনের একটা স্থায়ী পরিবর্তন সংঘটিত হয়েছে। তাহলে যখন কোনো জিনের স্থায়ী পরিবর্তন সংঘটিত হয় এবং আমার একটা বৈশিষ্ট্যে পুরোপুরি প্রকার চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। তখন সেটাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। কায়াজমা কিচ্ছু না, এই যে আমরা যে ক্রোমোজোমগুলো আঁকছিলাম, এই ক্রোমোজোমগুলোর মাঝখানে যখন ক্রোমাটিড ছিল, এটা একটা সিস্টার ক্রোমাটিড ছিল, এইটা ছিল কি আরেকটা ক্রোমাটিড, এটা ছিল আরেকটা ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিড যে জায়গায় যুক্ত হয়েছে, দেখো এই যে জায়গায় যুক্ত হয়েছে সেই জায়গায় ক্রোমাটিড গুলোকে দেখতে এক্স শেপের মনে হচ্ছে না? এই এক্স শেপের জোড়া লাগার জায়গাটাকেই বলা হয় কায়াজমা। যে জায়গায় দুইটা নন সিস্টার ক্রোমাটিড জোড়া লাগছে, সেই জোড়া লাগার জায়গাটাকেই বলা হয় কায়াজমা। সেই জোড়া লাগার জায়গাটাকেই বলা হয় কায়াজমা। ভাইয়া, এক্ষেত্রে ক্রোমোজোমের সমতা রক্ষা এবং ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা দুটি আলাদা কোষ বিভাজন, তাহলে বৈশিষ্ট্য এক হয় কিভাবে? ঠিক আছে, তুমি সুন্দর কথা বলছো। ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা, তুমি দুইটার কথাই ভাবো। তোমার দেহকোষ দুইটার একই, কিন্তু কাজ আলাদা। যেমন তুমি যখন মাইটোসিস করতেছো, তোমার দেহে ক্রোমোজোম আছে 46টা, এখান থেকে মাইটোসিসের মাধ্যমে তৈরি হয় দেহকোষ। তোমার দেহকোষেও ক্রোমোজোম থাকার কথা কয়টা? 46টা। অর্থাৎ মাইটোসিস যদি না হইতো, তোমার প্রত্যেকটা দেহকোষে 46টা ক্রোমোজোম থাকতো না। কিন্তু এখন যখন মিওসিসের কথা আমি বলতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজের কথা বলতেছি না, এটা তোমার নিজের দেহের কথা। ঠিক আছে, তোমার নিজের দেহে তোমার নিজের দেহে 46টা ক্রোমোজোম আছে, তোমার দেহের অন্যান্য কোষেও 46টা ক্রোমোজোম হবে, তখন হচ্ছে মাইটোসিস। কিন্তু তোমার নিজের দেহে 46টা ক্রোমোজোম আছে, তোমার বাচ্চার দেহে কি 46টা ক্রোমোজোম থাকবে কিনা, এইটা নিয়ন্ত্রণ করবে মিওসিস। এইটা নিয়ন্ত্রণ করবে মিওসিস। তোমার নিজের দেহে 46টা আছে, এইটা কন্ট্রোল হচ্ছে মাইটোসিসের কাছে। কিন্তু তোমার নিজের দেহ থেকে তোমার বাচ্চার দেহেই যে 46টা ক্রোমোজোম থাকবে, এইটার কন্ট্রোল করে মিওসিস। তাহলে দুইটাই আসলে কিন্তু ক্রোমোজোমের সমতা রক্ষায় সাহায্য করে, দুইটাই ক্রোমোজোমের সমতা রক্ষায় সাহায্য করে। দিগন্ত, তুমি এটা বুঝতে পারছো কিনা, এবং চুমকি তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া আমরা দুইজনই বুঝতে পারছি। আর যদি না বুঝতে পারি সেটাও বলবো। ভেরিয়েশন মানে প্রকরণ। আর মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা কিন্তু পড়ে ফেলছি। ওকে, সো আমাদের পড়া এখানেই শেষ। ঠিক আছে, মাইটোসিস মিওসিসের বিশাল একটা পড়া, এবং সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। চ্যাপ্টারটা খুবই ছোট, কিন্তু চ্যাপ্টারটা পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফলে ছোট চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসবেই, ফলে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়লে কোনো লস নাই। এই চ্যাপ্টারটা ভালো মতো পড়লে কোনো লস নাই। হ্যাঁ চুমকি, আমার মনে আছে তুমি হেলা কোষ সম্পর্কে জানতে চাইছো, এটার মাধ্যমে আমরা আজকে ক্লাসটা শেষ করি। হেলা কোষকে লেখা হয় কিন্তু এইভাবে, হেলা সেলস। ঠিক আছে, এই কোষগুলোকে বলা হয় কি জানো? আমরণ কোষ বা অমর কোষ। অমর কোষ, এই কোষগুলো মরে না। এই কোষগুলো পাওয়া গেছিল কার দেহে জানো? হেলা হচ্ছে একজন মেয়ের নাম, হেনরিয়েটা ল্যাক্স। হেনরিয়েটা ল্যাক্স নামক একজন আমেরিকান নারী ছিলেন, একজন আমেরিকান কৃষ্ণাঙ্গ নারী ছিলেন, কৃষ্ণাঙ্গ নারী ছিলেন। তার দেহে একবার একটা টিউমার হয়, একটা ক্যান্সার হয়। সেই ক্যান্সারের কোষগুলো আমরা যখন ক্যান্সার হয়, ক্যান্সারের কোষগুলো আমরা কেটে ফেলে দেই এবং সেগুলো আমরা আন্ডার মাইক্রোস্কোপে পরীক্ষা করি। তো তার বডির সেই ক্যান্সার যে হয়েছিল, সেই ক্যান্সার থেকে যে সেলগুলো পাওয়া গেছিল, তার নাম অনুসারে সেই কোষগুলোর নাম দেওয়া হয়েছিল হেলা সেল। হেলা, হেনরিয়েটা ল্যাক্সের দেহ থেকে যে সেলটা পাওয়া গেছিল, সেই সেলটার নাম দেওয়া হয়েছিল হেলা সেল। এবং যখন তারা দেখলো বৈশিষ্ট্যগুলো, যখন কোষগুলো খেয়াল করলো যে কোষগুলো, স্বাভাবিক কোষগুলো যখন মেয়াদ শেষ হয়ে যায় কোষগুলো মরে যায়, কিন্তু এই হেলা সেলগুলো মরতেছিল না, তারা বেঁচে থাকতেছিল, তারা অমর ছিল। ফলে বিজ্ঞানীরা এই কোষগুলো নিয়ে এই কোষগুলোর সংখ্যা বৃদ্ধি করলেন এবং এই কোষগুলোতে তারা অনেক ধরনের সায়েন্টিফিক বিক্রিয়া করলেন, সায়েন্টিফিক পরীক্ষা নিরীক্ষা করলেন, এক্সপেরিমেন্ট করলেন, এবং এই হেলা কোষ ব্যবহার করে
মানব জীবনের অনেক ক্ষেত্রে অনেকগুলো জিনিস আবিষ্কার করা সম্ভব হয়েছে, বায়োলজির অনেক জিনিস আবিষ্কার করা সম্ভব হয়েছে, চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে তার এই কোষগুলোকে রিসার্চ করার মাধ্যমে। এখান থেকে আসলে হেলা সেলের জিনিসটা আসবে। ভাই এই চ্যাপ্টারের সিকিউ কিভাবে আনসার করলে 9 থেকে 10 মার্কস পাবো? 9 থেকে 10 মার্কস পাওয়ার জন্য তোমার চ্যাপ্টারের বায়োলজির একটা সুন্দর ট্রিক্স আছে। তুমি যখন কোনো পার্থক্য চাবে, পার্থক্য অবশ্যই ছক আকারে লিখবা, পার্থক্য অবশ্যই ছক আকারে লিখবা। এবং গ এবং ঘ নাম্বারে যদি মনে হয় যে না চিত্র দেওয়া, চিত্র চাই নাই কিন্তু চিত্র দেওয়ার জায়গা আছে, ডেফিনেটলি চিত্র দিতে হবে। এবং মূল পয়েন্টগুলো মিস করা যাবে না। আমি কিন্তু মূল পয়েন্টগুলো মার্ক করে রাখছি। তুমি যদি ধরো প্যাকাইটিন দশা নিয়ে তুমি লিখবা, কিন্তু তুমি প্যাকাইটিনে টেট্রাট, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, তারপরে কায়াজমা, ক্রসিং ওভার, এই পাঁচটা যে কোনো একটা যদি বাদ দাও, তুমি যতই সুন্দর চিত্র আঁকো না কেন তুমি ফুল মার্কস পাবা না। ফলে তোমার মূল জিনিস যেটা সেইটার কোর সেটা থাকা লাগবে উত্তরে, এবং একই সাথে তুমি যদি কিছু চিত্র দিতে পারো, কিছু ছক দিতে পারো, সেই ক্ষেত্রে ফুল মার্ক চলে আসবে। সো আশা করি তোমরা ক্লাসটা আনসার পেয়েছো এবং ক্লাসটা তোমরা এনজয় করেছো। যদিও ক্লাসটার মাঝখানে অনেক ইন্টারাপশন ছিল, ক্লাসটা বারবার ভেঙে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। ঠিক আছে, তো তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, বা তোমরা ক্লাসের সবকিছু বুঝতে পারছো কিনা, বা কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা, সেটা অবশ্যই আমাকে জানাও। আর যদি ক্লাসটা সবকিছু বুঝে থাকো সেটাও জানাও। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া সবকিছু ক্লিয়ার। তাহলে যদি তোমাদের সবকিছু ক্লিয়ার থাকে আমি ক্লাসটা আজকে এখানেই সমাপ্ত করব ইনশাআল্লাহ। চুমকি, দিগন্ত, তোমরা আসো কি ক্লাসে? এবং অন্য যারা আসো, অন্যরাও তোমরা ক্লাসে আসো কিনা? তোমরা ক্লাসে থাকলে তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা, বা ফার্দার কোনো কিছু কোয়েরি আছে কিনা। আমাকে একটু কমেন্টে জানালে আমি বলতে পারবো, বা তোমাদের কোনো জিনিস যদি অসুবিধা থাকে তুমি আমাকে যতবার বলবো আমি ততবার তোমাকে সলভ করে দেখব। ঠিক আছে, ওকে ভাইয়া। বায়োলজি পড়ার স্টাইলটা বলেন। বায়োলজি তুমি যার কাছে পড়ো, যেভাবে পড়ো না কেন, বায়োলজির মূল দুইটা ট্রিক্স আছে। এক, বায়োলজিটা যখন পড়বা তুমি মাথায় রাখবা যে তোমার কিছু মুখস্থ জিনিস করা লাগবে, কিছু জিনিস মুখস্থ করা লাগবে। এটাতে আসলে কোনো নাই। যেমন আমি যে 5টা জিনিস বললাম, এই 5টা জিনিস তুমি যতই বুঝো না কেন, তোমার নাম এই ধাপে এই 5টা জিনিস আছে, এটা মুখস্থ করা লাগবে। বাট যখন কোনো জিনিস আমরা পড়বো, সেই জিনিসটা আমরা অর্থ জেনে পড়ার চেষ্টা করব। যে কোনো জিনিসই আমরা পড়ি না কেন, বায়োলজির প্রত্যেকটা শব্দের অর্থ আছে। আমরা পিচ্চিকালে যেমন কি করতাম, ডিকশনারি খুলে পড়তাম, ঠিক একইভাবে বায়োলজির প্রত্যেকটা শব্দের অর্থ আছে, এবং আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জেনে পড়ার চেষ্টা করব। তাহলে কি হবে, জিনিসটা আমাদের মুখস্থ কম করা লাগবে, জিনিসটা সূত্রের মতো আমাদের মাথায় থাকবে, এবং পরবর্তীতে আমরা এটা ইউটিলাইজ করতে পারবো। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিনিসটাকে ভিজুয়ালাইজেশন করা, জিনিসটাকে চোখের সামনে ভাসতে দেখা। তুমি যে কোষ বিভাজন পড়তেছো, তুমি কল্পনা করো তোমার চোখের সামনে কোষ বিভাজনটা এইভাবে সংগঠিত হচ্ছে। যদি কল্পনা করতে অসুবিধা হয়, গো টু ইউটিউবে যাও, 3D ভিডিও লিখে সার্চ দাও, মাইটোসিস মিওসিসের অনেক 3D ভিডিও আছে, তোমরা সেগুলো দেখো। সেই ছবিগুলো যখন দেখবা, চোখের সামনে জিনিসগুলো তখন ভাসতে থাকবে, জিনিসগুলো তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো সমস্যায় আমরা তো আসি, ঠিক আছে, কোনো জিনিস বুঝতেছো না আমাদেরকে তোমরা নক করবা, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ভাইয়া আমি আপনার কলেজের স্টুডেন্ট। ও, আমার কলেজের সৈয়দ নজরুল ইসলাম কলেজ। ওকে, এখানে প্রেসার কিভাবে হ্যান্ডেল করব প্রাইভেটের সাথে? আমার একটাই কথা, তুমি তোমার ডেইলি পড়া, তুমি নিজের টার্গেট একটা সেট করবা যে আমি ডেইলি এতটুকু পড়তে চাই, তুমি তোমার ডেইলি পড়া শেষ করবা। ঠিক আছে, তুমি তোমার নিজের টার্গেট রাখবা যে আমি আজকে দিনে এতটুকু পড়বো, এতটুকু জিনিস আমি শিখতে চাই। তোমার নিজের টার্গেট তুমি ফিল আপ করবা, অন্য জিনিসের টার্গেট নিয়ে লাভ নাই। যে তুমি আজকে টার্গেট রাখছো, আজকে রাত্রে তুমি মিওসিসটা পড়বা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ লাগুক, তুমি সেটা শেষ করে ফেলবা। এটা যদি, এই টার্গেটও যদি তোমার অ্যাচিভ হয়, তুমি সাকসেসফুল। ঠিক আছে, কলেজের চাপ থাকবেই, কিন্তু নিজের পড়ার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। ঠিক আছে, নিজের পড়ার সাথে কখন কম্প্রোমাইজ করবা? নিজের ফ্লোয়ের সাথে কম্প্রোমাইজ করবা যখন কলেজে বড় বড় পরীক্ষা চলে আসবে, ইয়ার চেঞ্জ, টেস্ট পরীক্ষা, তখন হচ্ছে কলেজের ধাপে আগানো লাগবে, কলেজের ধাঁচে আগানো লাগবে। কিন্তু তার আগ পর্যন্ত তুমি তোমার নিজের পড়াগুলো যাতে পুরোপুরি কাভার হয় সেভাবে আগায় যাবা। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন নাই? আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, আর মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নাই। ঠিক আছে, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে আমাদেরকে মেসেঞ্জারে জানাতে পারো, বা অন্য কোনো আমাদের প্ল্যাটফর্মে আমাদের জানাতে পারো। ইনশাআল্লাহ আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই। পরবর্তীতে আবার হয়তো যদি কোনো ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়, সেই ক্ষেত্রে আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হব। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া রেখো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।